আসসালামু আলাইকুম। ইটিপির পক্ষ থেকে রেসিডেন্সি ২০২২ ভর্তি ইচ্ছুক চিকিৎসক ভাই ও বোনদেরকে আন্তরিক অভিবাদন। আজকে আমাদের টপিকস হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজির ২ টি পার্ট আমরা জানি যে জেনারেল ফার্মাকোলজি এবং সিস্টেমিক ফার্মাকোলজি। আজকে আমাদের পার্ট হচ্ছে জেনারেল ফার্মাকোলজি উইথ অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক ফার্মাকোলজি জেনারেল ফার্মাকোলজির একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এবং এখান থেকে প্রত্যেক বছরই অনেকগুলো কোশ্চেনই আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা অবশ্যই আমাদেরকে কভার করতে হবে। আজকের আমাদের ফার্মাকোলজি ক্লাসের ওভারভিউর জন্য আপনাদের অলরেডি একটা টপ 10 ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসে আপনারা জানেন যে আমাদের কি ইম্পর্টেন্ট টপিকসগুলো অবশ্যই টাচ করতে হবে এবং এই টপিকসগুলো টাচ না করে কোনোভাবেই রেসিডেন্সি এক্সামে যাওয়া যাবে না। তারপর আপনাদের সুবিধার জন্য আরেকবার এখানে দেওয়া হলো। এই টপিকসগুলা মোটামুটি সবগুলাই আমাদের এখানে আমরা টাচ করার ট্রাই করেছি এই কোশ্চেনগুলোতে এবং কোশ্চেনগুলা মোটামুটি 90% টপিকসই আমাদের টাচ হয়েছে। তারপরে ২-১টা টপিকস হয়তো বাদ যেতে পারে, সেগুলা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো ওগুলা নিয়েও আপনাদেরকে বিশদভাবে আলোচনা করতে পারবো যদি কারো কোনো সমস্যা থাকে। আমরা মোটামুটি সবগুলো টপিকসে আলোচনা করেছি, যেমন অ্যাবজর্পশন, ফ্যাক্টরস এফেক্টিং অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেলেবিলিটি, ফ্যাক্টরস এফেক্টিং বায়োঅ্যাভেলেবিলিটি অফ ডিফারেন্ট রুটস, এগুলো আলোচনা করা হয়েছে অলরেডি। আপনাদের ক্লাসে আলোচনা করেছে ওদের টপ 10 ক্লাসে এবং আমাদের এই কোশ্চেনেও টাচ করা হয়েছে। ফার্স্ট পাস মেটাবলিজম, রুট অ্যাভয়েডিং ফার্স্ট পাস মেটাবলিজম, খুবই ইম্পর্টেন্ট টপিকস। প্রলঙ্গেশন অফ ডিউরেশন অফ অ্যাকশন, প্রোড্রাগ কমন এক্সাম্পল, ডিফারেন্স বিটুইন ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার কাইনেটিক্স, কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, ডোজ রেসপন্স কার্ভ। এখানে কম্পিটিটিভ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট চ্যাপ্টারটা এই কোশ্চেনে টাচ না করা হলেও ডোজ রেসপন্স কার্ভটা টাচ করা হয়েছে এবং দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। উইথ লো হাই থেরাপিউটিক ইন্ডেক্স, ড্রাগস উইথ লো অ্যান্ড হাই থেরাপিউটিক ইন্ডেক্স, ড্রাগস অ্যাক্টিং অন এনজাইম ইন্ডিউসার, এনজাইম ইনহিবিটর, ড্রাগস হ্যাভিং পার্শিয়াল অ্যাগোনিস্ট প্রপার্টি। এই টপিক্সটাই কোশ্চেন আলোচনা আজকের পরীক্ষায় হয়তো আসে নাই, কিন্তু টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট এবং কয়েকটা ড্রাগগুলোর নামগুলো একটু মুখস্থ করতে হবে। ড্রাগ কজিং অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, হেপারোটক্সিসিটি। এখানে হেপারোটক্সিসিটির একটা কোশ্চেন আছে, বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট, টাচ করতে হবে। ড্রাগ ইনক্রিজিং প্রিলোড আফটার লোড, খুবই ইম্পর্টেন্ট টপিক্স। ইনক্রিজিং সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অর বোথ। ড্রাগ কজিং পোস্টারাল হাইপোটেনশন, হ্যাভিং পজিটিভ অ্যানোট্রপিক ইফেক্ট। ড্রাগ কজিং মায়োসিস, মাইড্রিয়াসিস, ড্রাগ কজিং ক্রসিং দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, ক্রসিং ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, খুবই ইম্পর্টেন্ট টপিক্স এবং প্রত্যেক বছরই এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। এই টপিকসগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। টেরাটোজেনিক ড্রাগস, ড্রাগ কজিং মোশন সিকনেস, used in glaucoma, mechanism of action of drugs used in glaucoma, খুবই ইম্পর্টেন্ট টপিকস, এবং ড্রাগ কজিং হাইপোক্যালেমিয়া। এই টপিকসগুলো যদি আমরা মোটামুটি আলোচনা আমাদের কভার হয়ে যায়, যারা আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, যদি টপিকগুলো সম্পূর্ণ টাচ করতে পারেন, তাহলে আশা করি জেনারেল ফার্মাকোলজি পার্ট থেকে আর তেমন কোনো কোশ্চেন, খুব বেশি যদি কপাল খারাপ না হয়, ভাগ্য খারাপ না হয়, এর চেয়ে বেশি কোনো কোশ্চেন আশা করি আসবে না। তারপর আছে অটোনমিক ফার্মাকোলজির এই টপিকগুলো আপনারা অলরেডি জানেন, আপনাদের টপ 10 ক্লাসে আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমি দু একটা জিনিস বলি। ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাংশন অফ অ্যাডেনার্জিক অ্যান্ড কোলিনার্জিক রিসেপ্টরস। এটা লিপিং কোটের একটা চার্ট আছে, ওই চার্টটা ঝাড়া মুখস্থ করতে হবে এবং যদি কোশ্চেন আসে এখান থেকে কোনোভাবেই কোশ্চেন মিস করা যাবে না। কোলিনার্জিক ড্রাগস অ্যান্ড দেয়ার ইন্ডিকেশনস, ফিচার্স অফ মাস্কারানিক অ্যান্ড নিকোটিনিক হাইপার অ্যাক্টিভিটি, OPC poisoning, effects of atropine, signs of atropinization, indication of atropine substitute, beta blocker এর ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট। বিটা ব্লকারটা আমাদেরকে ডিটেলস করতে হবে, নাম সহ করতে হবে। অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন, অ্যাড্রেনালিন আমরা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অথবা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে অ্যাড্রেনালিন কি কাজ করে এটা সহ আমাদেরকে জানতে হবে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যাডভান্টেজ অফ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর এন্ড ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এগুলো মেনলি নার্ভাস সিস্টেমের পার্ট। আজকের পরীক্ষায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টাচ করা হয়নি, আপনাদের অটোনমিক নার্ভাস সিস্টেম পর্যন্ত টাচ করা হয়েছে। এই টপিকগুলো আপনাদেরকে অবশ্যই, অটোনমিক নার্ভাস সিস্টেমের টপিকগুলো অবশ্যই টাচ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নতে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল অ্যান এনজাইম ইন্ডিউসার হোয়েন ইউজড উইথ অ্যানাদার ড্রাগ মে কজ। প্রশ্নটি জুলাই 2020-এ এসেছে অলরেডি। এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন। থেরাপিউটিক ফেইলিউর, টলারেন্স অফ কো অ্যাডমিনিস্টার্ড ড্রাগ, ইনক্রিজড পটেন্সি অফ ইটসেলফ, থেরাপিউটিক পটেন্সিয়েশন, টক্সিসিটি। টপিকসগুলো স্টিমগুলা
একবার খেয়াল করেন, আমরা যদি এনজাইম এই টপিকস আমরা প্রেসিডেন্সি পরীক্ষায় আমাদের মেইন আমরা সবসময় শুনে থাকি যে কোশ্চেন রিপিট হয়, প্রশ্ন কমন পড়ে, কিন্তু আসলে কিন্তু প্রশ্ন 100% কমন অনেক সময় পড়ে না। প্রশ্নের টপিক্সটা আপনার কমন পড়বে এবং প্রশ্নের টপিক্সটা ঘুরে ফিরে ওই টপিকসগুলোই আসে। 80 to 90% ক্ষেত্রে টপিক্স 100% আপনার কমন পড়বে, কিন্তু স্ট্রিম কমন নাও পড়তে পারে। এই জন্য যখন আমরা এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর এই টপিকসগুলো দেখবো, তখন আমরা ওই টপিক্সটা সম্পূর্ণই পড়ে নিব। এখানে আমরা আপনাদের জন্য আরেকটা কোশ্চেন আছে, দ্য ফলোয়িং ড্রাগস অ্যাক্ট বাই ইনহিবিটিং এনজাইম। একই টপিক্সের দুইটা কোশ্চেন, এরকম অনেক সময় রেসিডেন্সি মেইন পরীক্ষাতেও হয় যে একটা টপিক্স থেকেই কয়েকটা কোশ্চেন আসে। আচ্ছা, এই ব্যাপারে আমরা কিছু আলোচনা দেখি। এনজাইম ইন্ডাকশন মানে কি? এনজাইম ইন্ডাকশন মানে হচ্ছে যখন আমরা একটা ড্রাগ ইউজ করি, সেই ড্রাগটা ড্রাগ মেটাবলাইজিং কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করে, ফলে ওই ড্রাগটার সাথে যদি ড্রাগ এর সাথে যদি অন্য কোনো ড্রাগ নেওয়া হয়, সেই ড্রাগটার মেটাবলিজমে ওটা হেল্প করে। এটা হচ্ছে এনজাইম ইন্ডাকশন। সাম ড্রাগস ইনডিউসেস হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম দ্যাট কজেস ইনক্রিজ মেটাবলিজম অফ কনকমিটেন্টলি ইউজড ড্রাগ। এনজাইম ইন্ডাকশনের ফলে কি হয়, এনজাইম ইন্ডাকশনের রেজাল্টগুলো কি কি, খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইনই আপনাকে এখানে মুখস্থ রাখতে হবে। এনজাইম ইন্ডাকশনের ফলে আমাদের থেরাপিউটিক ফেলিউর হয়। যদি একটা ড্রাগ খাওয়ার ফলে সেই ড্রাগটা যদি একটা এনজাইম ইন্ডাকশন করে, সেই এনজাইমটা কনকমিটেন্টলি ইউজ অন্য একটা ড্রাগকে তাড়াতাড়ি মেটাবলাইজ করে ফেলবে, ফলে ওই ড্রাগটার থেরাপিউটিক ফেলিউর হবে। ইনক্রিজ টক্সিসিটি, যদিও এটা খুব লেস কমন, এটা মেইনলি এনজাইম ইনহিবিশনে হয়, কিন্তু এনজাইম ইন্ডাকশনেও এই জিনিসটা হতে পারে, টক্সিসিটিটা হতে পারে। ডেভেলপমেন্ট অফ টলারেন্স, কারণ আমরা যদি ড্রাগটা মেটাবলাইজড হয়ে যায়, ড্রাগ বিটা যদি মেটাবলাইজ হয়ে যায় সহজে, ফলে ওই ড্রাগটা টলারেন্স ডেভেলপ করতে পারে। ইভলিউশন অফ ডিজিজ, কারণ আমরা যদি বি ড্রাগটা যখন আমরা নিব, সেই ড্রাগটা যেই ডিজিজ কন্ট্রোলের জন্য আমরা নিচ্ছিলাম, সেই ড্রাগটা যদি মেটাবলাইজড হয়ে যায়, ফলে ওই ডিজিজটা আমার কন্ট্রোল হবে না, ফলে ওই ডিজিজটা বাড়বে, মানে ইভলিউশন অফ ডিজিজ হবে। এবং ইনক্রিজ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ইন ড্রাগ রেসপন্স, কারণ আমরা জানতাম যে আমাদের একটা বি ড্রাগটা খেলে আমার এতটুকু রেসপন্স পাওয়া যাবে, একটা সার্টেন অ্যামাউন্টের রেসপন্স পাওয়া যাবে। কোনো কারণে যদি আমি ওটার সাথে একটা এনজাইম ইনডিউসিং ড্রাগ খাই, তখন দেখা যাবে যে রেসপন্সটা কম বা বেশি আমি প্রিডিক্টেবল হবে না, এটা হয়তো কিছুটা কমে যেতে পারে। কতটুকু কমবে সেটা আমরা ঠিকভাবে বলতে পারি না, মানে আমাদের জিনিসটা হবে যে ভেরিয়েবল হয়ে যাবে রেসপন্সটা। এবং সবশেষ কথা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন হবে। আচ্ছা, এনজাইম ইনডিউসার কিছু নাম, এখানে নামগুলো মুখস্থ করতে হবে। একটা টিপস আছে আমার, সেটা হচ্ছে এনজাইম ইন্ডাক্টর এবং এনজাইম ইনডিউসার এবং এনজাইম ইনহিবিটর। আসলে অনেকগুলো নাম, সবগুলো নাম তো মুখস্থ করা সম্ভব না, তো আমরা একটা মনে রাখি, যে কোনো হয় এনজাইম ইনডিউসার অথবা এনজাইম ইনহিবিটর, যে কোনো একটা। যদি এনজাইম ইনডিউসার কারো ভালো লাগে, মনে হয় যে সহজ, সেক্ষেত্রে আপনারা এনজাইম ইনডিউসারগুলোর নাম মুখস্থ রাখতে পারেন, আর এনজাইম ইনহিবিটরগুলোর নাম যদি সহজ মনে হয়, এনজাইম ইনহিবিটরগুলোর নাম মনে রাখতে পারেন। তবে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এনজাইম ইনহিবিটরগুলোর নাম এটা মিনোমিক করে আমি মুখস্থ রেখেছিলাম পরীক্ষার সময়। আচ্ছা, এনজাইম ইনডিউসারগুলোর নাম হচ্ছে যেমন ফেনোবারবিটন অ্যান্ড আদার বারবিচুরেটস, রিফাম্পিসিন, ফিনাইটোয়েন, গ্রেসিওফালভিন, ইথানল, ফিনাইলবিউটাজোন, পাইরিমিডন। স্মোকিং একটা এনজাইম ইনডিউসার, এবং স্মোকিং এর ফলে কিন্তু অনেক ড্রাগ সহজেই মেটাবলাইজ হয়ে যায়, ফলে ড্রাগের অ্যাকশন কমে যায়। অ্যালকোহল হচ্ছে কার্বামাজিপিন। এনজাইম ইনহিবিশন কি জিনিস? তাহলে এনজাইম ইনডিউসারে আমরা পড়েছি যে একটা ড্রাগ ইউজ করার ফলে অন্য একটা ড্রাগের মেটাবলিজম তাড়াতাড়ি হয়ে যায়, আর এনজাইম ইনহিবিশন হচ্ছে অন্য একটা ড্রাগের মেটাবলিজম যদি তাড়াতাড়ি না হয়, মানে এক ড্রাগটা এ ড্রাগ খাওয়ার ফলে যদি বি ড্রাগের মেটাবলাইজিং যে এনজাইম, সেটাকে যদি ইনহিবিট করে দেয়, তাহলে এটা বলা হয় এনজাইম ইনহিবিশন। ফলে বি ড্রাগটা টক্সিসিটি ডেভেলপ করতে পারে, কারণ বি ড্রাগটা তো মেটাবলাইজ হচ্ছে না। বি ড্রাগের ইফেক্টিভনেস বেড়ে যেতে পারে, বি ড্রাগের ইন্টারাকশন বেড়ে যেতে পারে, এবং অকেশনালি থেরাপিউটিক ফেলিউর হতে পারে খুবই কম, যেখানে আমরা এনজাইম ইন্ডাকশনের ক্ষেত্রে বলেছিলাম যে টক্সিসিটি লেস কমন, আর এনজাইম ইনহিবিশনের ক্ষেত্রে আপনার থেরাপিউটিক ফেলিউরটা এটা লেস কমন, কিন্তু অকেশনালি হতে পারে। এনজাইম ইনহিবিটর আমি যেটা পার্সোনালি করেছিলাম যে এনজাইম ইনহিবিটরগুলোর নাম একটা মিনোমিক দিয়ে মুখস্থ রেখেছিলাম। আপনারা চাইলে যদি কারো সুবিধা হয় এই মিনোমিক্সে রাখতে পারেন। সোনাম কিউ ডিভাইসে এসতে হচ্ছে স্পাইরোনোলেকটোন অ্যান্ড সেকুইনাভির, ওতে ওপিসি অ্যান্ড ওমিপ্রাজোল, এনতে হচ্ছে নটট্রিপটাইলিন, নিউস্টিগমিন অ্যান্ড NSAID,
এতে অ্যালোপুরিনল, অ্যামায়োডারন, অ্যাসপিরিন, এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর ড্রাগটা মনে রাখবেন যে এটা নামের মধ্যেই ইনহিবিটর আছে, সে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, সে এনজাইম ইনহিবিটর ড্রাগ, নামের মধ্যেই এনজাইম ইনহিবিটর আছে। এমতে হচ্ছে মেট্রোনিটাজোল, ম্যাক্রোলিড, মাও ইনহিবিটর, এটার মধ্যে নামের মধ্যে ইনহিবিটর আছে, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। মিথোট্রেক্সেট, কিউতে কুইনিডিন, কুইনোলন্স, ডিতে ডাইসালফাম, ডায়াজিপাম, ইতে ইথানল, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ভিতে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, আইতে আইসোনিয়াজিড। আইসোনিয়াজিডটা একটু কনফিউজিং, এটা এনজাইম ইনহিবিটরও করে, আবার অনেক সময় এনজাইম ইনডিউসার হিসেবেও কাজ করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ইনহিবিটর যদি আসে, ইনহিবিটর ট্রু দিবেন। ইট্রাকোনাজোল, সিতে সিমেটিডিন, সিপ্রোফ্লক্সাসিন, কর্টিকোস্টেরয়েড, এন্ড ইতে হচ্ছে ইরেথ্রোমাইসিন। এখানে টিপসটা আপনাদের জন্য যে ট্রাই অনলি টু মেমোরাইজ এনজাইম ইনহিবিটরস, অল আদার্স আর ইনডিউসার। শুধু ইনহিবিটরগুলো আপনারা মনে রাখেন, ইনহিবিটরগুলো মনে রেখে বাকি ইনহিবিটরগুলো বাদ দিয়ে, যদি এনজাইম ইনডিউসার আছে ইনহিবিটরগুলো ফলস দিয়ে দিবেন, আর যদি এনজাইম ইনহিবিটরগুলো আসে তাহলে ইনহিবিটরগুলো ট্রু দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোশ্চেনটা ছিল অ্যান এনজাইম ইনডিউসার হোয়েন ইউজড উইথ অ্যানাদার ড্রাগ মে কজ থেরাপিউটিক ফেলিউর। আমরা জানি ইনডিউসারে থেরাপিউটিক ফেলিউর হতে পারে। টলারেন্স অফ কনকমিনেন্টলি অ্যাডমিনিস্টার্ড ড্রাগ, কো-অ্যাডমিনিস্টার্ড ড্রাগের টলারেন্স হতে পারে। ইনক্রিজড পটেন্সি অফ ইটসেলফ, এটা নিজের উপরে এনজাইম ইনডিউসার নিজের উপরে কোনো কাজ করে না, এটা হচ্ছে বি ড্রাগের উপরে কাজ করে, যে কনকমিনেন্টলি ইউজ ড্রাগের উপরে কাজ করে, কাজেই এটা আমার ফলস হবে। থেরাপিউটিক পটেন্সিয়েশন হয় না, থেরাপিউটিক ফেইলিউর হতে পারে, এবং টক্সিসিটি ডেভেলপ করতে পারে, খুব লেস কমন। আচ্ছা, পরের কোশ্চেনটা ছিল 8 নম্বর কোশ্চেনটা আপনাদের, ফলোইং ড্রাগস মে অ্যাক্ট বাই ইনহিবিটিং এনজাইম। এটার মধ্যে কি কি ছিল আমাদের? সিপ্রোফ্লক্সাসিন, মরফিন, অ্যাসপিরিন। অ্যাসপিরিন আমরা জানি এনজাইম ইনহিবিটিং ইনহিবিটরস। ফেনোবারবিটন, মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেটটা আমরা এমতে পড়েছিলাম, সোনমের এম এ মিথোট্রেক্সেট ছিল, এতে ছিল অ্যাসপিরিন, আর সিতে সিপ্রোফ্লক্সাসিন, কুইননের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন। তাহলে এখানে আমরা ট্রু ফলস পেয়ে গেলাম। আচ্ছা, পরের কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন, ড্রাগ ইনডিউসড হাইপোক্যালেমিয়া অকার্স উইথ। এখানে আমাদের একটা টপিকস হচ্ছে ইলেকট্রোলাইটগুলা। ইলেকট্রোলাইটগুলো আমাদের জন্য 3টে ইলেকট্রোলাইটস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। এর মধ্যে পটাশিয়ামটা ইনফিনিটি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পটাশিয়াম বাদ দিয়ে কোনোভাবে পরীক্ষার হলে যাওয়া যাবে না। পটাশিয়ামের মধ্যে আমাদের কি করতে হবে? পটাশিয়াম ড্রাগ কজিং হাইপোক্যালেমিয়া, ড্রাগ কজিং হাইপারক্যালেমিয়া, সাইন সিমটমস অফ হাইপোক্যালেমিয়া, সাইন সিমটমস অফ হাইপারক্যালেমিয়া, অ্যান্ড ইসিজি চেঞ্জেস ইন হাইপো অ্যান্ড হাইপারক্যালেমিয়া। এই কয়টা টপিকস আমাদেরকে পটাশিয়াম থেকে অবশ্যই টাচ করতে হবে। হাইপো অ্যান্ড হাইপারক্যালেমিয়ার জন্য আমি পার্সোনালি বলবো যে ডেভিডসনের বক্সগুলো আপনি একটু দেখবেন। ডেভিডসনে আমাদের যে বক্সগুলো আছে সেখানের মধ্যে আপনি দেখতে পাবেন ড্রাগ কজিং হাইপোক্যালেমিয়া, যেটার মধ্যে আমাদের রিডিউসড ইনটেক এবং ড্রাগ কজিং হাইপারক্যালেমিয়া, বক্স নাম্বার 14, 15 and 14, 16, এই দুইটা ড্রাগের মধ্যে বক্স ডেভিডসনের একটু দেখে নেবেন। এবং প্রত্যেকটা স্টিম, প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট। প্রথম দিকে দেখা যেত শুধু এই এতটুকু আসতো পরীক্ষায়, যে রিডিউসড ইনটেক, ডায়েটারি ডেফিসিয়েন্সি, পটাশিয়াম ফ্রি ইন্ট্রাভেনাস ফ্লুইড, এই জিনিসগুলোই আসতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এখান থেকে অ্যাসোসিয়েটেড উইথ হাইপার টেনশন এভাবে স্টিম আসতেছে, যে ড্রাগ ফ্যাক্টরস এফেক্ট কজিং হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ হাইপার টেনশন, ফ্যাক্টরস কজিং হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস, এইভাবে কোশ্চেন আসতেছে। কাজে এই বক্স দুইটা একদম ঝাড়া মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আমাদের কোশ্চেনটা হচ্ছে ড্রাগ কজিং হাইপোক্যালেমিয়া অকার্স উইথ, ড্রাগ ইনডিউসড হাইপোক্যালেমিয়া অকার্স উইথ। এখানে আমাদের টপিকসগুলো হচ্ছে, স্টিমগুলো হচ্ছে বিটা অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট। আচ্ছা, হাইপোক্যালেমিয়ার ড্রাগগুলোর মূলে আপনি দেখবেন বিটা অ্যাগনিস্ট আমাদের প্রথম দিকে বিটা অ্যাগনিস্ট, আমরা বিটা অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট, এখানে কোশ্চেন ছিল অ্যান্টাগনিস্ট, কাজে এটা ফলস হবে। তারপরে ক্যাফিন, এটাও ফলস, এখানে এই লিস্টে নাই। ডিজিটালিস, এটাও ফলস। লেবেডোলল ফলস। ফ্রুসামাইড, এখানে ডায়োরেটিক্সটা আমাদের এখানে আছে, ডায়োরেটিক্সটা আপনার লুপ ডায়োরেটিক্স অ্যান্ড থায়াজাইড ডায়োরেটিক্স শুধু, তাহলে আমাদের ট্রু হবে, বাকিগুলো ফলস। 3 নম্বর কোশ্চেন, প্রোড্রাগ। প্রোড্রাগ টপিক্সটা একটু বিরক্তিকর টপিক্স, কারণ প্রোড্রাগের এত বড় লিস্ট যে এটা সম্পূর্ণ মনে রাখা যায় না।
তারপরেও আপনাদের জন্য যেই কয়টা ড্রাগ ইম্পর্টেন্ট আমি এখানে এই কয়টা ড্রাগের নাম দেওয়ার চেষ্টা করেছি। প্রোডাক্ট জিনিসটা কি আগে জানতে হবে। প্রোডাক্টটা হচ্ছে ড্রাগ দ্যাট রিকোয়ার্স মেটাবলিক কনভার্সন ফর অ্যাকশন। মানে আমরা একটা ড্রাগ ইনঅ্যাক্টিভ অবস্থায় খাই, সেই ড্রাগটা যখন অ্যাবডোমেনে গিয়ে অথবা সিস্টেমে গিয়ে মেটাবলিজম হয়, তারপর সেটা অ্যাক্টিভ ফর্ম হয় এবং তখন সেটা কাজ করে। ওই ইনঅ্যাক্টিভ অবস্থায় খাওয়ার সময় ওই ড্রাগটা সরাসরি সিস্টেমে কাজ করতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট ব্যবহারের সুবিধা কি? সুবিধা হচ্ছে ইট ইমপ্রুভস অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন, avoid fast-fast metabolism and pre-systemic elimination, reduce local adverse drug reaction, increase concentration at specific receptor site। মানে আমার অনেক সময় কিছু কিছু ড্রাগ দেখা যায়, আমরা যদি ড্রাগটার রিসেপ্টর সাইটটা এক জায়গায়, কিন্তু ড্রাগটা আমরা যেহেতু অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাডমিনিস্টার করি অন্য জায়গায়, ফলে ওই সিস্টেমে যাওয়ার জন্য আমরা প্রোডাক্ট ইউজ করি। যেমন একটা ড্রাগ যদি আমি বলি এই একটা ড্রাগ, সেই ড্রাগটাকে যদি আমি মুখে খাই সেটা ইন্টেস্টাইনে যাবে, কিন্তু ইন্টেস্টাইনে এমন কিছু সমস্যা হয় যেটার জন্য মেটাবলাইজড হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। তখন আমরা করি কি, এটার একটা ইনঅ্যাক্টিভ ফর্ম ইউজ করি, যেটা কিনা ইন্টেস্টাইন থেকে ধরি আমরা, আমাদের সাইট অফ অ্যাকশন হচ্ছে সিএনএস। আমাদের সিএনএস এ যাওয়ার জন্য ওই ড্রাগটা আমরা প্রোডাক্ট হিসেবে ইউজ করি। অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন টু ডিক্রিজ দ্য অফেন্সিভ অডর অ্যান্ড টেস্ট। আচ্ছা, আমাদের এখানে কিছু এক্সাম্পল আপনাদের এখানে আছে। এক্সাম্পলগুলো যেমন প্রন্টোসিলের আমাদের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে সালফোনামাইড, লিভোডোপার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ডোপামিন, এমপিসিলিন এটাও একটা প্রোড্রাগ। এমপিসিলিন আমরা সরাসরি অ্যাক্টিভ ফর্মে খাই না, এটা হচ্ছে ব্যাক এমপিসিলিন অথবা টেল এমপিসিলিন হিসেবে আমরা প্রোড্রাগ হিসেবে খাই এবং এটা আমাদের সিস্টেমে গিয়ে এমপিসিলিন হয়। সাইক্লোফসফামাইডে ফসফামাইড মাস্টার্ড হয়। ডায়াজিপামটা আমাদের প্রোড্রাগ, এটা অক্সাজিপাম হিসেবে আমাদের সিস্টেমে অ্যাক্টিভ ড্রাগ হয়। কার্বিমাজলটা মিথিমাজল হিসেবে অ্যাক্টিভ হয়। সালফাসেলাজিনটা 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড 5 আশা হিসেবে হয়। সুলিনডাকটা সুলিনডাক সালফেট, কর্টিকোস্টেরন হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলন হয়। অ্যানালাপ্রিলেট হয়। মিনোক্সিডিলটা মিনোক্সিডিল সালফেট, ভ্যানসাইক্লোভিরটা অ্যাসাইক্লোভির হয় এবং সেন্নাটা সেনোসোয়েট। এর মধ্যে যেগুলো আমাদের এখানে লাল করা আছে, ফন্টটাগুলো লাল, সেইগুলো আপনাদের অলরেডি রেসিডেন্সি বিভিন্ন পরীক্ষায় এসেছে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল প্রোডাক্টস আর প্রোডাক্টগুলো হচ্ছে লিভোডোপা, আমরা দেখতেছি লিভোডোপা ডোপামিন হয়, এখানে দেখা যাচ্ছে। অ্যাজাথিওপ্রিন, এখানে আমাদের অ্যাজাথিওপ্রিন নাই। আপনারা মোটামুটি যেহেতু এটা বড় লিস্ট, আরো অনেক ড্রাগ আছে, আমার সাজেশন হচ্ছে শুধুমাত্র সবগুলো তো মনে রাখা সম্ভব নয়, সবগুলো মুখস্থ করে যাওয়া সম্ভব নয়। এই বক্সটা শুধু মনে রাখেন, বাকিগুলা যদি আসে ফলস দিবেন। আচ্ছা, অ্যাজাথিওপ্রিন আমরা দেখলাম যে অ্যাজাথিওপ্রিন এই লিস্টে নাই, কাজে এটা ফলস হবে। প্যারাসিটামল ফলস। সালফাসেলাজিনটা আমাদের 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড হয়, কাজে সালফাসেলাজিনটা প্রোড্রাগ। এবং ফ্লুসামাইডটা এটা আমাদের এখানে এই লিস্টে নাই যেহেতু ফলস। 4 নম্বর কোশ্চেন, টেরাটোজেনিক ড্রাগস আর কিছু টপিকস রেসিডেন্সিতে আসে, যেমন টেরাটোজেনিক ড্রাগস আর ড্রাগ সেফ ইন প্রেগনেন্সি, ড্রাগ সেফস ইন ল্যাকটেশন। এই কোশ্চেনগুলা ইনভেরিয়েবলি আসে এবং দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সি জুলাই 2009 এসেছে। টেরাটোজেনিক ড্রাগের জন্য আমাদের ক্যাটজাংয়ের এই বক্সটা একটা বিশাল বড় বক্স এবং দেখলেই ভয় লাগতেছে। বক্সটা আসলে ভয়ঙ্কর একটা বক্স। এজন্য আমার সাজেশন হচ্ছে এই বক্সটার একটা কলাম, শুধু শেষের কলামটা, প্রথম কলামটা আমরা একটু দেখব, বাকিগুলো দরকার নেই আপাতত। প্রথম কলামে দেখতে পাচ্ছেন আপনারা এসি ইনহিবিটর, আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামের ড্রাগগুলা এসি ইনহিবিটর, অ্যামিনোপেট্রিন, অ্যান্ড্রোজেন, অ্যান্টিডিপ্রেসেন্ট, বারবিচুরেটস, বুসালফান, কার্বামাজিপিন। এখানে এই বিশাল লম্বা একটা লিস্ট, যদি সবগুলা মুখস্থ করতে কষ্ট হয় যতটুকু পারেন করবেন। আর এই যেগুলা এখানে মার্ক করা আছে, লাল করা আছে, সেইগুলো আপনাদের বিভিন্ন স্টেমে এসেছে এবং এইগুলা কোনোভাবেই মিস করা যাবে না। তারপরেও আরো কিছু এক্সাম্পল যেগুলো কমন ড্রাগ, যেমন কার্বামাজিপিন, এটা মনে রাখবেন। যেগুলো আমরা কমনলি ইউজ করি, ইথানল, হিরোইন, লিথিয়াম, এই ড্রাগগুলা কমন যে ড্রাগগুলো, ওগুলা স্মোকিং, টোব্যাকো স্মোকিং, ভ্যালপ্রোইক অ্যাসিড, এই ড্রাগগুলোর নাম মুখস্থ রাখবেন একটু। আচ্ছা, তাহলে আমরা এই লিস্ট থেকে দেখতে পাচ্ছি যেখানে সাইক্লোফসফামাইড,
ট্রু হবে, পেনিসিলিন, হেপারিন ফলস, টেস্টোস্টেরন ট্রু হবে এবং সোডিয়াম বারবিটাল ফলস ট্রু হবে। ফেনোবারবিটন আছে, ফেনোবারবিটনই একটা সোডিয়াম বারবিটাল। 5 নাম্বার আমাদের কোশ্চেন, ক্রনিক সিম্পল গ্লুকোমা ক্যান বি ট্রিটেড উইথ। ক্রনিক সিম্পল গ্লুকোমা, আচ্ছা এখানে আমাদের অকুলার ফার্মাকোলজি একটা পার্ট আছে। অকুলার ফার্মাকোলজিটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এই টপিকসটা আসছে, আমরা টোটালে অকুলার ফার্মাকোলজি টাচ করার চেষ্টা করি। দেখি এখানে কি কি আছে। অকুলার ফার্মাকোলজি থেকে আমাদেরকে পড়তে হবে অ্যান্টি গ্লুকোমা ড্রাগ। গ্লুকোমাতে আমরা কোন কোন ড্রাগ ইউজ করি উইথ মেকানিজম, কজেস অফ মায়োসিস, কজেস অফ মাইড্রিয়াসিস। এই 3টা জিনিস আমাদেরকে অ্যান্টি গ্লুকোমা ড্রাগ থেকে পড়তে হবে। কাজে অকুলার ফার্মাকোলজি থেকে পড়তে হবে। আচ্ছা, অকুলার ফার্মাকোলজিতে তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে অ্যান্টি গ্লুকোমা ড্রাগ। অ্যান্টি গ্লুকোমা ড্রাগের মধ্যে আমাদের এই ড্রাগগুলোর আমাদের মেকানিজম অফ অ্যাকশন সহ, মেকানিজম অফ অ্যাকশন বলতে আমরা বোঝাচ্ছি যে ড্রাগগুলোর থেরাপিউটিক ক্লাস, কোন ক্লাসের ড্রাগ সেইটা সহ একটু জানতে হবে। যেমন হচ্ছে আমাদের প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগ। প্যারাসিম্পেথোমাইমেটিক্সের মধ্যে আমাদের পাইলোকার্পিন, ফাইসোস্টিগমিন, ইকোথায়োফেট অ্যান্ড কার্বাকল, এই কয়টা হচ্ছে আমাদের প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগ, যেগুলো গ্লুকোমাতে ইউজ করা যায়। সিম্পেথোমাইমেটিকের মধ্যে আছে ইপিনেফ্রিন, নরিপিনেফ্রিন, ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড, বিটা ব্লকার, যেমন বিটা ব্লকারের মধ্যে আছে টিমোলোল, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের মধ্যে আছে এসিটাজোলামাইড। এখানে ড্রাগের এই বইটা লিস্টটা একটা অপথ্যালমোলজির বই থেকে নেওয়া হয়েছে, আর অনেক ড্রাগ আছে, কিন্তু আমি এখানে আপনাদের সুবিধার জন্য অথবা মানে কনভিনিয়েন্টের জন্য আসলে সবগুলো তো মুখস্থ করা সম্ভব না, যেগুলা মোটামুটি আসার মতো সেগুলা এখানে অ্যাড করা হয়েছে। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে ল্যাটানোপ্রোস্ট বা অন্যান্য প্রোস্টাগ্ল্যান্ডিনগুলোও আছে, তো আমরা সবগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন টাচ করা দরকার না, শুধু ব্রড হেডিংয়ে প্রোস্টাগ্ল্যান্ডিনের নামটা মনে রাখবেন। হাইপারঅসমেটিকের যেমন ম্যানিটল অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্রড হেডিংটা মনে রাখলেই হবে, কোন কোন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা নাম আপাতত গ্লুকোমা জানা দরকার নেই। আচ্ছা, কজেস অফ মায়োসিস। মায়োসিস মানে কি? মায়োসিস মানে হচ্ছে আমাদের মায়োসিস আর মাইড্রিয়াসিস, এই দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। মায়োসিস মানে হচ্ছে পিউপিল কনস্ট্রিকশন হওয়া এবং মাইড্রিয়াসিস মানে পিউপিল ডাইলেটেশন হওয়া। মায়োসিসের কজগুলো কি কি? এখানে শুধু ড্রাগ না, অন্যান্য ফ্যাক্টরগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা দেখেন লাল যেগুলো করা আছে সেগুলো আপনাদের বিভিন্ন রেসিডেন্সি পরীক্ষায় অলরেডি এসেছে। কাজেই শুধু ড্রাগ না, বাকি সবগুলোই, যেমন প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগ, এরা ইফেক্টস অফ সিস্টেমিক মরফিনে আমাদের মায়োসিস হয়। আইরিডোসাইক্লাইটিস, হর্নার সিনড্রোম, হেড ইনজুরি, পন্টাইন হ্যামোরেজ, সেনাইল রিজিড মায়োটিক পিউপিল অ্যান্ড স্ট্রং লাইট, আমরা জানি চোখে লাইট পড়লে আমাদের পিউপিল কনস্ট্রিক্ট করে, এবং ডিউরিং স্লিপ আমাদের পিউপিল পিন পয়েন্ট হয়ে যায়। কজেস অফ মাইড্রিয়াসিস কি কি? টপিক্যাল সিম্পেথোমাইমেটিক ড্রাগ, টপিক্যাল প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগ। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগ কিছু মায়োসিসও করেছিল, আর এখানে আমরা টপিক্যাল প্যারাসিম্পেথোমাইমেটিক কিছু অ্যাট্রোপিন, যেমন অ্যাট্রোপিন দিলে আমাদের পিউপিল ডাইলেট হয়, হোমাট্রোপিন, টপিকামাইড। টপিক্যাল সিম্পেথোমাইমেটিক হচ্ছে অ্যাড্রেনালিন অ্যান্ড ফিনেলিফ্রিন। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে আমাদের পিউপিল ডাইলেট হয়। অ্যাবসোলুট গ্লুকোমা, অপটিক অ্যাট্রোফি, রেটিনাল ডিটাচমেন্ট, ইন্টারনাল অপথ্যালমোপ্লেজিয়া অ্যান্ড থার্ড নার্ভ প্যারালাইসিস, বেলাডোনা পয়জনিং, এগুলো হচ্ছে আমাদের পিউপিল ডাইলেট করে, মানে মাইড্রিয়াটিক কজেস অফ মাইড্রিয়াসিস। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটাকে ছিল ক্রনিক সিম্পল গ্লুকোমা ক্যান বি ট্রিটেড উইথ। আমাদের এখানে দেখছেন অ্যাট্রোপিন আমাদের এই অ্যান্টি গ্লুকোমা ড্রাগসের মধ্যে নাই। আমাদের আছে পাইলোকার্পিন, ফাইসোস্টিগমিন, ইকোথায়োফেট অ্যান্ড কার্বাকল। কাজে অ্যাট্রোপিনটা ফলস হবে। পাইলোকার্পিন ট্রু, দেখতেই পাচ্ছেন। স্কোপোলামিনটাও ফলস হবে। ফাইসোস্টিগমিন অ্যান্ড ইকোথায়োফেট এই দুইটা ট্রু হবে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট টপিক হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স। নেক্সট কোশ্চেন, লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস। রেসিডেন্সির এক একটা কোশ্চেন কিন্তু আপনার এক একটা কোশ্চেন না, আপনার পড়তে হবে পুরো টপিক্সটাই। মানে এই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগসের টপিক্সটা আসছে, মানে আমাকে জানতে হবে থেরাপিউটিক ইন্ডেক্স কি, এবং থেরাপিউটিক ইন্ডেক্স ডেফিনেশন কি, ইম্পর্টেন্স কি, এই সবগুলোই মোটামুটি আমাকে জানতে হবে। কাজেই একটা প্রশ্ন মানে একটা টপিক্স। ওই রেসিডেন্সিতে একটা কমন কথা হচ্ছে প্রশ্ন কমন করে না, আসলে টপিক্স কমন করে। টপিক্স আপনার 80% মতো টপিক্সই আপনার কমন করবে। আচ্ছা, আজকের এখন কোশ্চেনটা হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস আর লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস। থেরাপিউটিক ইন্ডেক্স মানে কি? আমরা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স মানে লিথাল ডোজ 50 বাই ইফেক্টিভ ডোজ 50। আমরা লিথাল ডোজ 50 মানে কি? মানে একটা ড্রাগ নেওয়ার পরে
একটা ড্রাগ যদি কেউ খায়, আমরা যদি একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করার পরে যদি 50% অফ দ্য যদি ওই যেই প্রাণীটার উপরে আমরা এক্সামিনেশন করতেছি সেই প্রাণীটার 50% যদি মারা যায়, এটাকে বলা হয় লিথাল ডোজ 50। আর ইফেক্টিভ ডোজ 50 মানে আমরা থেরাপিউটিক যেই অ্যাকশনটা যাচ্ছি তার 50% সাবজেক্টের মধ্যে যদি ওই থেরাপিউটিক অ্যাকশনটা পাওয়া যায়, সেটাকে আমরা ইফেক্টিভ ডোজ 50 বা ইডি 50। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্সটা হচ্ছে আপনার লিথাল ডোজ 50 এবং ইফেক্টিভ ডোজ 50-র একটা রেশিও। এটার ইম্পর্টেন্স কি? থেরাপিউটিক ইন্ডেক্স আপনার প্রোভাইড এ মেজার অফ সেফটি অফ এ ড্রাগ, মানে আমার ড্রাগটা কতটুকু সেফ। ড্রাগটা কি যদি ইফেক্টিভ ডোজ 50 হয়, ইফেক্টিভ ডোজ 50 এবং লিথাল ডোজ 50-র যে আমাদের অনুপাতটা দিয়ে আমরা ড্রাগটা কতটুকু সেফ এটা আমরা বের করতে পারি, বাট নট দ্য পটেন্সি অফ দ্যাট ড্রাগ। থেরাপিউটিক ইন্ডেক্স দিয়ে আমরা পটেন্সিটা বের করতে পারি না, কিন্তু কতটা সেফটি আমরা মেজার করতে পারি। মোর থেরাপিউটিক ইন্ডেক্স মোর সেফ, কারণ আমাদের যদি লিথাল ডোজ 50টা যদি কম হয়, লিথাল ডোজ 50টা যদি বেশি হয় এবং অনেক বেশি, দেখা গেল 1 গ্রাম ওষুধ খাইলে আমাদের 50% মারা যায়। আর ইফেক্টিভ ডোজ 50 আমার অনেক কম, যে অনেক কম দিলে আমি আমার অ্যাকশনটা পাচ্ছি, সেক্ষেত্রে এই প্রপোর্শনটা অনেক বড় হবে, কাজে ড্রাগটা আমার অনেক সেফ হবে। ফর সেফার অ্যাপ্লিকেশন ইট মাস্ট বি মোর দেন 1। যদি আমার লিথাল ডোজ এবং ইফেক্টিভ ডোজ সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স হবে 1। এবং থেরাপিউটিক ইন্ডেক্স 1 মানে কিন্তু ড্রাগটা একটা পয়জন, কারণ ওই ইফেক্টিভ ডোজে আমরা যদি ড্রাগটা নিই তাহলে আমাদের সাবজেক্টটা মারা যাবে। আচ্ছা, তারপরে একটা হচ্ছে এ ড্রাগ হ্যাজ বিন ডিফারেন্ট থেরাপিউটিক ইন্ডেক্স ডিপেন্ডিং অন ইউজ। যদি আমরা আইভি দেই অথবা আইএম দেই অথবা মুখে নেই, মানে এটার থেরাপিউটিক ইন্ডেক্স ভেরিয়েশন হতে পারে। ইভ্যালুয়েশন অফ নিউ ড্রাগ। আচ্ছা, থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লো থেরাপিউটিক ইন্ডেক্স এবং হাই থেরাপিউটিক ইন্ডেক্স, দুইটা বক্স দেখতে পাচ্ছি। আমার অ্যাডভাইস হচ্ছে আমরা শুধু হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগগুলোই মুখস্থ করি, লোটা আপাতত মুখস্থ করার দরকার নাই, কারণ এতগুলো মুখস্থ করে লো থেরাপিউটিক ম্যাক্সিমাম ড্রাগই লো থেরাপিউটিক ইন্ডেক্স, কাজে এতগুলো ড্রাগের নাম মুখস্থ করা হচ্ছে। হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগগুলোর নাম মুখস্থ করাটাই ভালো এবং সহজ। অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন, সালফোনামাইড, বেনজোডাইজিপিনের মধ্যে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ডায়োরেটিক্স, থায়াজাইড ডায়োরেটিক্স, অ্যানাসিড যেমন প্যারাসিটামল, ফিনাইটোয়েন অ্যান্ড ওমিপ্রাজল। এর মধ্যে আমাদের এই টপিকসগুলো, এই স্টিমগুলো অলরেডি পরীক্ষায় এসেছে, লাল স্টিমগুলো। তো আমাদের কোশ্চেনটা ছিল লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস আর। আমাদের এখানে তাহলে আমরা মুখস্থ করেছি কি হাই থেরাপিউটিক ইন্ডেক্স, তাহলে হাই থেরাপিউটিক ইন্ডেক্সগুলো ফলস দিয়ে দিব। যেমন পেনিসিলিন হাই থেরাপিউটিক ইন্ডেক্স ফলস, প্যারাসিটামল হাই থেরাপিউটিক ইন্ডেক্স এটাও ফলস, কাজেই এই দুটা ফলস দিয়ে বাকিগুলো ট্রু। ড্রাগ অ্যাবজর্পশন ইজ ইনফ্লুয়েন্সড বাই, এই জিনিসটা আমাদের জন্য পড়তে হবে। ড্রাগ অ্যাবজর্পশন, মেটাবলিজম, এই টপিকসটা আমাদের টাচ করতে হবে। ড্রাগ অ্যাবজর্পশনের জন্য কিছু স্পেশাল নোট। আসলে এই ড্রাগ অ্যাবজর্পশন টপিকসটা একটু অগোছালো টপিকস, এখান থেকে কোশ্চেনগুলো একটু অগোছালোভাবে আসে, এই জন্য বেসিকটা একটু ক্লিয়ার করতে হবে। যেমন এই জন্য আমি কিছু স্পেশাল নোট এখানে, এই যে লাল করা যেই টপিকসগুলো আছে, এই অলরেডি এগুলো এসেছে পরীক্ষায় আপনাদের, আমরা এই টপিকগুলো টাচ করি। যেমন নন আয়োনাইজড ড্রাগস আর বেটার অ্যাবজর্ব। আমরা জানি যে নন আয়োনাইজড ড্রাগটা যদি আয়োনাইজড হয় তাহলে কম অ্যাবজর্ব হবে। আয়োনাইজড ড্রাগগুলো ওয়াটার সলিউবল হয় এবং কম অ্যাবজর্ব হয়, এবং নন আয়োনাইজড ড্রাগগুলো আমাদের মেনলি বেশি অ্যাবজর্ব হবে। অ্যাসিডিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ইন অ্যাসিডিক মিডিয়া অ্যান্ড বেসিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ইন বেসিক মিডিয়া। Drugs with extreme water soluble or lipid soluble are least absorbed. Lipid soluble drugs easily cross the biological membrane and non-ionized drugs are lipid soluble. আমরা দেখতে পাচ্ছি নন আয়োনাইজড ড্রাগগুলো ওয়াটার সলিউবল এবং নন আয়োনাইজড ড্রাগগুলো লিপিড সলিউবল হয়। এবং ড্রাগস হ্যাভিং বেনজিন রিং, হাইড্রোকার্বন রিং চেইন, স্টেরয়েড নিউক্লিয়াস অ্যান্ড হ্যালোজেন ইন দেয়ার স্ট্রাকচার আর লিপিড সলিউবল, কাজে লিপিড সলিউবল ড্রাগগুলো বেশি অ্যাবজর্ব হবে। আচ্ছা, ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দ্য মেমব্রেন ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ দ্য ড্রাগ, লিপিড সলিউবিলিটি অফ দ্য ড্রাগ। আমরা দেখেছি পিএইচ অফ দ্য লোকাল ফ্লুইডের পিএইচ এর উপরে কিন্তু ড্রাগ ট্রান্সফার ডিপেন্ড করে, কারণ অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে ভালো অ্যাবজর্ব হবে এবং বেসিক ড্রাগ বেসিক মিডিয়াতে ভালো অ্যাবজর্ব হবে। এবং ইনডাইরেক্টলি প্রপোর্শনাল মানে ড্রাগ এই মলিকুলার ওয়েট যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের অ্যাবজর্পশন কম হবে। থিকনেস অফ দ্য মেমব্রেন বেশি হলে আমাদের অ্যাবজর্পশন কম হবে। আচ্ছা, ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দ্য মেমব্রেন, এটাতে আমরা দেখলাম ইনডিরেক্টলি প্রপোর্শনাল কি মলিকুলার ওয়েট অ্যান্ড সাইজ,
মলিকুলার ওয়েট যত বেশি হবে আমাদের মেমব্রেনে এটা ট্রান্সফার তত কম হবে, এবং সাইজ যত বেশি হবে ট্রান্সফার তত কম হবে। থিকনেস অফ দ্য মেমব্রেনের থিকনেস যত বেশি হবে ট্রান্সফার তত কম হবে। ফ্যাক্টরস এফেক্টিং জিআইটি অ্যাবজর্পশন খুবই ইম্পর্টেন্ট, এই স্ট্রিমগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন মলিকুলার ওয়েট বেশি হলে, কম হলে অ্যাবজর্পশন বেশি হবে, একবার বললাম। বাওয়েল ট্রানজিট টাইম, ড্রাগটা আমাদের ইন্টেস্টিনে যতক্ষণ থাকবে, যত বেশি সময় ধরে থাকবে, আমাদের ইন্টেস্টাইনের মুভমেন্ট যদি খুব বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিট টাইম দেখা যাবে অনেক বেশি হবে, বেশি সময় ধরে ড্রাগটা অ্যাবজর্ব হতে পারবে। জিআই মোটিলিটি বেশি হলে, যেমন ডায়রিয়াতে আমাদের জিআই মোটিলিটি অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি আমাদের জিআই ফ্লুইডগুলো পাস করে যায়, ড্রাগটাও পাস করে যাবে, অ্যাবজর্পশন কম হবে। ডোজ অ্যান্ড ডোসেস ফর্মুলেশন অ্যান্ড পোলারিটি অফ দ্য ড্রাগ, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ইনক্রিজ অ্যাবজর্পশন, সারফেস এরিয়া অ্যান্ড ইনক্রিজ অ্যাবজর্পশন, এটা তো একটা নর্মাল জিনিস যে যত সারফেস এরিয়া যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। জিআইতে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ব্লাড সাপ্লাই যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। জিআই ডিজিজ যেমন সিলিয়াক ডিজিজ, এটা বেশি না কম এটা আসলে ওইভাবে বলা হয় নাই, কিন্তু ফ্যাক্টর এটা এই ফ্যাক্টরটা ইফেক্ট করে। পিকে ভ্যালু অ্যান্ড অফ দ্য ড্রাগ অ্যান্ড পিএইচ অফ দ্য গাট and presence of food particle may affect the absorption and physiological interaction. যেমন টেট্রাসাইক্লিনের সাথে যদি আমি অ্যান্টাসিড খাই তাহলে পুরো অ্যাবজর্পশন হবে টেট্রাসাইক্লিন, এই জিনিসগুলো। আয়ন ট্র্যাপিং নামে একটা জিনিস আছে, এটা একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে। এই জিনিসটা থেকে কোশ্চেন আসে, বেসিকটা থেকে কোশ্চেন আসে অ্যাকচুয়ালি, কোশ্চেন টপিক ইসে থেকে না, মানে এইভাবে ডিরেক্টলি কোশ্চেন আসে না, কিন্তু বেসিকটা জানা থাকলে আপনি কিছু কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। যেমন when a drug moves between fluid compartment with different pH, weak acids will tend to accumulate in fluid with higher pH, and weak bases মানে weak acid মানে হচ্ছে আমাদের যার পিএইচ কম, অ্যাসিড মানে পিএইচ কম, সে আমাদের হায়ার পিএইচ এর দিকে মানে অ্যালকালাইন মিডিয়ার দিকে যাওয়ার চেষ্টা করবে, এবং উইক বেস যার পিএইচ বেশি, ফ্লুইড উইল দ্য লোয়ার পিএইচ মানে অ্যাসিডিক দিকে যাওয়ার চেষ্টা করবে। সো most drugs are distributed on their pK and pH gradient across the membrane. জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে আমরা তো যেই ড্রাগসগুলো খাই, মোস্ট অফ দ্য ড্রাগস আর মেইনলি উইক অ্যাসিড অর উইক বেস। আমরা তো স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসকে আমরা ড্রাগ হিসেবে খেতে পারি না, আমরা উইক অ্যাসিড খাই অথবা উইক বেস খাই। এখন উইক অ্যাসিডটা যেটা আমরা যদি খাই, তার মানে অ্যাসিড মানে পিএইচ কম, সে তখন চেষ্টা করবে যে একটা বেসিক মিডিয়াতে যাওয়ার জন্য। কাজেই যদি আমাদের সিস্টেমে যদি মিডিয়াটা যদি বেসিক হয়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের উইক অ্যাসিড ড্রাগটা বেটার অ্যাবজর্ব হবে। এবং যদি আমরা একটা বেস খাই, মানে উইক বেস মানে একটু ক্ষারীয় ঔষধ খাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি আমাদের সিস্টেমের পিএইচ অ্যাসিডিক হয়, সেক্ষেত্রে এটা ভালো অ্যাবজর্ব হবে। সো মোস্ট অফ দ্য ড্রাগস আর ডিস্ট্রিবিউটেড অন দেয়ার পিকে অ্যান্ড পিএইচ গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। এই টপিক্সের আলোচনা গেল। আচ্ছা, কোশ্চেনটা ছিল কি, ড্রাগ অ্যাবজর্পশন ইজ ইনফ্লুয়েন্সড বাই পোলারিটি অফ দ্য ড্রাগ। আমরা দেখতেছি যে এখানে আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ খুব ইম্পর্টেন্ট, যে আয়োনাইজ ড্রাগগুলা, নন আয়োনাইজ ড্রাগগুলা বেটার অ্যাবজর্ব হয়, আয়োনাইজ ড্রাগগুলা কম অ্যাবজর্ব হয়, কাজেই এটা একটা ট্রু হবে। ডোজ অফ দ্য ড্রাগ, আমরা দেখলাম যে ডোজ যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে, এটা ট্রু হবে। মলিকুলার ওয়েট অফ দ্য ড্রাগ অবশ্যই ইনফ্লুয়েন্স করে, কারণ আমরা দেখলাম মলিকুলার ওয়েট যত বেশি হবে ড্রাগ অ্যাবজর্পশন তত কম হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ড্রাগ অ্যাবজর্পশন ইজ ইনফ্লুয়েন্সড বাই, এই শব্দটা কিন্তু খেয়াল করতে হবে। ইনফ্লুয়েন্স বললে একরকম উত্তর হবে, সবগুলো ফ্যাক্টরি উত্তর ট্রু হবে। আর যদি বলে যে ড্রাগ অ্যাবজর্পশন ইজ ইনক্রিজড বাই, সেক্ষেত্রে কিন্তু ইনক্রিজগুলোর উত্তর ট্রু হতো, আর যদি ডিক্রিজ বলতো তাহলে ডিক্রিজগুলোর উত্তর ট্রু হতো, আর ইনফ্লুয়েন্স বললে সবগুলোই ট্রু হবে। পিএইচ অফ দ্য মিডিয়া, আমরা দেখলাম আয়ন ট্র্যাপিং দিয়ে পিএইচ অফ দ্য মিডিয়া খুব ইম্পর্টেন্ট, এবং পিএইচ অফ দ্য মিডিয়া এটা ইনফ্লুয়েন্স করে। প্লাজমা হাফ লাইফ অফ দ্য ড্রাগ, ড্রাগের হাফ লাইফ আমাদের অ্যাবজর্পশনে কোনো ইফেক্ট করে না, এটা হাফ লাইফ আমাদের এখানের কোনো অ্যাবজর্পশনে, এখানে কোনো ফ্যাক্টরগুলোতে এই হাফ লাইফটা কোনো ফ্যাক্টর না, কাজে এটা ফলস হবে। পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা অলরেডি 1 নম্বর কোশ্চেনের সাথে একই টপিক ছিল, এনজাইম ইনডিউসার ইনহিবিটরের সাথে অলরেডি আলোচনা করা হয়েছে। 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনে আমরা দেখলাম যে বায়ো ট্রান্সফরমেশন অফ এ ড্রাগ। বায়ো ট্রান্সফরমেশন টপিক্সটা, বায়ো ট্রান্সফরমেশন মানে কি? বায়ো ট্রান্সফরমেশন মানে হচ্ছে কনভার্সন অফ এ লিপিড সলিউবল অর নন পোলার ড্রাগ টু ওয়াটার সলিউবল পোলার ড্রাগ হুইচ ইজ সুইটেবল ফর এক্সক্রিশন। মানে হচ্ছে আমার এখন মেটাবলিজম শেষ, এখন আমাকে ড্রাগটা শরীর থেকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার জন্য আমরা বায়ো ট্রান্সফরমেশনের মাধ্যমে এই ড্রাগটাকে, লিপিড সলিউবল ড্রাগটাকে, কারণ আমরা প্রথমেই শুনেছিলাম যে একটা ড্রাগ অ্যাবজর্পশনের জন্য ড্রাগটাকে মোর লিপিড সলিউবল হতে হয়।
লিপিড সলিউবল হয়ে ড্রাগটা সিস্টেমে গেল, অ্যাবজর্পশন হয়ে সিস্টেমে গেল, সিস্টেমে মেটাবলাইজড হলো, মেটাবলাইজড হওয়ার জন্য এখন আমার এক্সক্রিশন হতে হবে, এক্সক্রিশন হওয়ার জন্য আমাকে ওয়াটার সলিউবল হতে হয়। ওয়াটার সলিউবল হওয়ার এই প্রসেসটাকেই বলা হয় বায়ো ট্রান্সফরমেশন। কাজেই বায়ো ট্রান্সফরমেশন মানে হচ্ছে কনভার্সন অফ লিপিড সলিউবল নন পোলার ড্রাগ টু ওয়াটার সলিউবল পোলার ড্রাগ হুইচ ইজ সুইটেবল ফর এক্সক্রিশন। এটা হচ্ছে বায়ো ট্রান্সফরমেশনের এইম। এখন বায়ো ট্রান্সফরমেশনে কি হয় আসলে? হয় হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ টু ইনঅ্যাক্টিভ মেটাবলাইটস, প্রো ড্রাগ টু অ্যাক্টিভ ড্রাগ টু মোর অ্যাক্টিভ ড্রাগ টু টক্সিক মেটাবলাইটস অ্যান্ড টক্সিক প্রোডাক্ট টু অ্যাক্টিভ ড্রাগ। মানে হচ্ছে ওভারঅল আপনি যদি বলতে চান সহজভাবে, একটা থাকলে আরেকটা হবে, যে কোনো কিছু। টক্সিক থাকলে অ্যাক্টিভ ড্রাগ হবে, অ্যাক্টিভ ড্রাগ থাকলে টক্সিক মেটাবলাইট হবে, মানে যে কোনো একটা চেঞ্জ হবে। কাজে আমরা যদি যে কোনো একটা কিছু দেই, এটা অলরেডি ট্রু হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম বায়ো ট্রান্সফরমেশন অফ এ ড্রাগ, এটা রিডিউসেস ওয়াটার সলিউবিলিটি, এটা ফলস, কারণ এটা আমাদের ওয়াটার সলিউবল আরো করে। অ্যাবজর্পশনের জন্য আমার ওয়াটার সলিউবিলিটি কমে লিপিড সলিউবল করতে হবে, কিন্তু বায়ো ট্রান্সফরমেশন মানে এক্সক্রিশনের জন্য আমাকে ওয়াটার সলিউবিলিটি বাড়াতে হবে। কাজে রিডিউসেস ওয়াটার সলিউবিলিটি ফলস হবে। ইনক্রিজ লিপিড সলিউবিলিটি, লিপিড সলিউবল যদি বাড়ে তাহলে আমার এক্সক্রিশন হবে না, এটাও ফলস হবে। মে প্রডিউস অ্যাক্টিভ মেটাবলাইটস, বায়ো ট্রান্সফরমেশন আমার অ্যাক্টিভ মেটাবলাইটস হতে পারে। আমরা আগে থেকে বললাম, প্রথমে বললাম যে অ্যাক্টিভ ড্রাগ থেকে ইনঅ্যাক্টিভ ড্রাগ হয়, আবার ইনঅ্যাক্টিভ ড্রাগ থেকে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ড্রাগ থেকে অ্যাক্টিভ মেটাবলাইটস হতে পারে। ইনভলভস ফেজ 2 ফলোড বাই ফেজ 1 রিঅ্যাকশন। ফেজ 2 ফেজ 1 আমরা একটু পরে বলবো ফেজ 2 কি জিনিস আর ফেজ 1 কি জিনিস, কিন্তু ফেজ 1টা আগে হয়, তারপরে ফেজ 2 হয়। এটা তো একটা জেনারেল কথা, এটা ফলস হবে। and may prolong the plasma half life of a drug. প্লাজমা হাফ লাইফ একটা ড্রাগের, এটা ড্রাগের একটা ইন্ট্রিনসিক ব্যাপার, এটা বায়ো ট্রান্সফরমেশনের মাধ্যমে কোনোভাবেই প্লাজমা হাফ লাইফে ইফেক্ট হয় না, কাজে এটা ফলস হবে। 10 নম্বর কোশ্চেন, দ্য ফলোইং ফ্যাক্টরস মে ডিক্রিজ দ্য বায়ো অ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি? এই টপিক্সটা ইম্পর্টেন্ট, এই টপিক্সটা সম্পর্কে জানতে হবে যে ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্টার্ড ড্রাগ রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জড ফর্ম। মানে আমরা যদি 1 গ্রাম একটা ড্রাগ খাই, সেই 1 গ্রাম ড্রাগটার সিস্টেমে, মানে আমার ইন্টেস্টাইনে যদি ওরাল রুটে আমি খাই, ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে এটা সিস্টেমে মানে সার্কুলেশনে কতটুকু যাবে, 1 গ্রাম থেকে যদি 500 মিলিগ্রাম ব্লাড ধরলাম সিস্টেমে যায়, তাহলে এটা হচ্ছে, এটা বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে 50%। যদি 1 গ্রাম থেকে আমার 700 ml যায়, তার মানে 70% এটা বায়ো অ্যাভেলেবিলিটি। এভাবে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি হিসাব করি, মানে ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্টার্ড ড্রাগ রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জড ফর্ম। বায়ো অ্যাভেলেবিলিটি আপনার 5 থেকে 100% পর্যন্ত হতে পারে। যদি আমরা আইভি রুটে দিই, সরাসরি ভেনাস রুটে দিয়ে দিই, তাহলে আমার 100% বায়ো অ্যাভেলেবিলিটি হবে, কারণ এটা সরাসরি সিস্টেমে চলে গেল। আর যদি আমরা ওরাল খাই, অনেক সময় দেখা যায় মেটাবলাইজড হয়ে 100 গ্রাম ড্রাগ থেকে 5 গ্রাম মাত্র আমার সিস্টেমে গেল, সেক্ষেত্রে আমার 5% হবে। ইম্পর্টেন্স কি বায়ো অ্যাভেলেবিলিটির? বায়ো অ্যাভেলেবিলিটি, বাই ইট উই নো হোয়াট এক্সটেন্ট অ্যান্ড ইন হোয়াট রেট ড্রাগ ইজ অ্যাবজর্বড ফ্রম জিআইটি অ্যান্ড রিচেস দ্য ব্লাড স্ট্রিম, যেটা বললাম মাত্রই। টু স্টাডি দ্য বায়ো ইকুইভ্যালেন্স অফ থেরাপিউটিক ইকুইভ্যালেন্স অফ 2 প্রিপারেশনস। আমরা 2টা থেরাপিউটিক প্রিপারেশন যদি হয়, যে একটা ড্রাগ আমি ওরাল ফর্মেও বানালাম, আইভি ফর্মেও বানালাম, ধরলাম আমরা পেন্টোনিক্স মানে পেন্টোপ্রাজল, ওমিপ্রাজল, যেটা আমরা ওরালে দিই আর আইভিতে দিই। আমরা ওরালে দিলে কতটুকু কাজ করবে, আইভিতে দিলে কতটুকু কাজ করবে, এটা আমরা বায়ো অ্যাভেলেবিলিটির মাধ্যমে এই হিসাবটা করি। ইট হেল্পস টু ক্যালকুলেট দ্য ডোজ হোয়েন চেঞ্জিং দ্য ডোসেস ফর্ম। মানে একটা ড্রাগ যদি আমরা ওরাল ফর্ম থেকে আইভি ফর্মে দিই, সেই ক্ষেত্রে আমার ডোজেস ফর্ম যদি চেঞ্জ করি, ডোজেস ফর্ম তো মানে ওরাল ফর্ম অথবা আইভি ফর্ম অথবা যে কোনো রুট ফর্ম চেঞ্জ করলে আমার কতটুকু ডোজ চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমার বায়ো অ্যাভেলেবিলিটি, আমরা এটা হিসাব করতে পারি। ইট হেল্পস টু ক্যালকুলেট দ্য অ্যাডমিনিস্ট্রেশন রেট অ্যান্ড ক্যালকুলেট দ্য মেনটেনেন্স ডোজ। অ্যাডমিনিস্ট্রেশন রেট কতটুকু দিতে হবে, মেনটেনেন্স ডোজ কতটুকু দিতে হবে, এটা আমরা বায়ো অ্যাভেলেবিলিটিতে হিসাব করতে পারি। আচ্ছা, ফ্যাক্টরস এফেক্টিং বায়ো অ্যাভেলেবিলিটি, এই ইকুয়েশনটা কোথাও নেই। এই ইকুয়েশনটা আমি পড়ার সময় সবগুলা ইকুয়েশন একবারে, মানে সবগুলো ফ্যাক্টর একবারে আলোচনা দেখে এই ইকুয়েশনটা তৈরি করেছিলাম। ইকুয়েশনটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বায়ো অ্যাভেলেবিলিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন যত বেশি হবে, বায়ো অ্যাভেলেবিলিটি তত বেশি হবে।
লিপিড সলিবিলিটি অফ দ্য ড্রাগ অ্যান্ড জিআই ব্লাড ফ্লো, এই তিনটা হচ্ছে প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ফার্স্ট পাস মেটাবলিজম। যদি ফার্স্ট পাস মেটাবলিজম আগে হয়ে যায়, আমরা আপনাদের ইম্পর্টেন্ট 20 টপিক্সে এটা অলরেডি আলোচনা করা হয়েছে যে ফার্স্ট পাস মেটাবলিজম কি জিনিস। ফার্স্ট পাস মেটাবলিজম আর প্রি সিস্টেমিক এলিমিনেশন, ওটাতে যত বেশি হবে বায়োঅ্যাভেলেবিলিটি তত কম হবে। গ্যাস্ট্রিক এম্পটিং টাইম যত কম হবে, যত কম সময় ধরে এটা স্টোমাকে বা ইন্টেস্টাইনে থাকবে, বায়োঅ্যাভেলেবিলিটি অত কম হবে। ডিস্ট্রাকশন বাই গ্যাস্ট্রিক জুস, একটা ড্রাগ যদি গ্যাস্ট্রিক জুস দিয়ে ডিস্ট্রাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে সিস্টেমে যাওয়ার সুযোগ কম, কাজে বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম দিয়ে এবং পার্টিকেল সাইজ যত ছোট হবে বায়োঅ্যাভেলেবিলিটি তত কম হবে, এবং এন্টেরিক কোটিং যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। আচ্ছা, আদার ফ্যাক্টরসের মধ্যে কি কি আছে? আদার ফ্যাক্টরসের মধ্যে আছে ইন্টারাকশন উইথ আদার ড্রাগস মে রিডিউস দ্য বায়োঅ্যাভেলেবিলিটি বাট নট অলওয়েজ। আমরা এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন অলরেডি জেনেছি যে এনজাইম ইনডিউসার সেগুলোর সাথে যদি আমরা আরেকটা ড্রাগ কনকমিটেন্টলি ইউজ করি, সেই ক্ষেত্রে আমার বি ড্রাগ মানে সেকেন্ড ড্রাগটার বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে, মানে ড্রাগটা আগেই মেটাবলাইজড হয়ে যাবে ওই এনজাইমটা দিয়ে, ফলে আমার বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে, বাট নট অলওয়েজ, কারণ এনজাইম ইনহিবিশনের ক্ষেত্রে আবার আমরা উল্টাতেও পেতে পারি যে বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, কাজেই রিডিউসও হতে পারে আবার ইনক্রিজও হতে পারে। ডিসইন্টিগ্রেশন টাইম বায়োঅ্যাভেলেবিলিটির একটা ফ্যাক্টর। অ্যান্ড প্রেজেন্স অফ ফুড আমরা জানি অনেক ড্রাগসের সাথে আমরা বলে দিই যে খাবারের আগে পরে এরকম বিফোর মিল আফটার মিল এভাবে বলে দিই, কারণ হচ্ছে ওই ড্রাগটার বায়োঅ্যাভেলেবিলিটিটা খাবারের সাথে সম্পর্কিত। সল্ট ফর্ম, ক্রিস্টাল পলিমরফিজম এন্ড ডোসেস ফর্মুলেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আইভি রুট হ্যাজ 100% বায়োঅ্যাভেলেবিলিটি। আমি আগেই বললাম যে আইভি রুটে আমরা কোনো ড্রাগ দিলে এটার বায়োঅ্যাভেলেবিলিটি 100% হবে। আচ্ছা, কোশ্চেনটা দিলে কি ছিল? The following factors may decrease the bioavailability of a drug after oral administration. কি কি ফ্যাক্টর আছে? প্রি-সিস্টেমিক মেটাবলিজম মানে প্রি-সিস্টেমিক এলিমিনেশন অথবা ফার্স্ট পাস মেটাবলিজম, এটা অবশ্যই একটা ফ্যাক্টর। এক্সটেন্সিভ প্লাজমা প্রোটিন বাইন্ডিং এটা আমরা কোনো ফ্যাক্টরের মধ্যে পাই নাই। ডিস্ট্রাকশন বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অলরেডি পেয়েছি। ডায়রিয়া মানে জিআই ট্রানজিট টাইম এটা পেয়েছি। হেপাটিক সিরোসিস আমরা কোনো ফ্যাক্টরে পাইনি, যেটা ফলস। আচ্ছা, জিরো অর্ডার কাইনেটিক্স। বলেছিলাম যে পরের কোশ্চেনে আসছে জিরো অর্ডার কাইনেটিক্স এন্ড ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, দুইটা জিনিস। এটা হচ্ছে ড্রাগ এলিমিনেশন মানে আমার বায়োঅ্যাভেলেবিলিটির সাথে ড্রাগ এলিমিনেশনের একটা সম্পর্ক। বায়োঅ্যাভেলেবিলিটির সাথে দুইটা সিস্টেমে বায়োঅ্যাভেলেবিলিটি পারে কমে। এটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স এন্ড ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। জিরো অর্ডার কাইনেটিক্স জিনিসটা কি? ড্রাগ এলিমিনেশনটা আগে একটু আমরা দেখতে হবে যে আফটার অ্যাকশন অফ এ ড্রাগ it will be excreted from body by two process, first order or zero order, depending on plasma concentration of drug and available enzyme for metabolism of that particular drug. Zero order of kinetics কি আছে? ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এন্ড জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্রাইটেরিয়া কি? কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ উইল বি এক্সক্রিটেড, আর জিরো অর্ডার কাইনেটিক্সে কনস্ট্যান্ট অ্যামাউন্ট। এই জিনিসটা একটা কনসেপ্ট ক্লিয়ার করার ব্যাপার আছে। এখানে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ মানে ড্রাগের ভগ্নাংশ এক্সক্রিট হবে, আর এখানে অ্যামাউন্ট এক্সক্রিট হবে। এটা এইভাবে বলা যায়, যদি আমরা 100 গ্রামের একটা ড্রাগ খাই, সেই ক্ষেত্রে ফ্র্যাকশন মানে আমার যদি বলি যে ড্রাগটার কনস্ট্যান্ট ফ্র্যাকশন, ধরলাম 1 ঘন্টায় ড্রাগটার একটা ফ্র্যাকশন ধরলাম 50% একটা ফ্র্যাকশন, এটা ইলিমিনেট হবে, এক্সক্রিট হবে। তাইলে 1 ঘন্টা পরে আমি ড্রাগটার 100 গ্রাম ড্রাগের কতটুকু পাবো? 50 গ্রাম পাবো। তারপরে 1 ঘন্টা পরে দেখবো যে ওই 50 গ্রামের 50% মানে 25 গ্রাম আছে। আর এইখানে কনস্ট্যান্ট অ্যামাউন্ট মানে ধরলাম যে প্রত্যেক ঘন্টায় আমার নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ, নট ফ্র্যাকশন পরিমাণ, অ্যামাউন্ট পরিমাণ এটা এক্সক্রিট হবে। যেমন 100 গ্রাম ড্রাগটা যদি আমি খাই, ধরলাম যে প্রথম ঘন্টায় আমার 5 গ্রাম এক্সক্রিট হবে, তাহলে আমার দ্বিতীয় ঘন্টা কতটুকু পাবো? 95 মিলিগ্রাম গ্রাম ড্রাগসটা পাবো। তারপরে ঘন্টায় পাবো আরো 5 গ্রাম কমবে মানে 90, তারপরের ঘন্টায় পাবো আরো 5 গ্রাম কমবে 85। এইভাবে কনস্ট্যান্ট অ্যামাউন্টে কমবে, নট কনস্ট্যান্ট ফ্র্যাকশন। এখানে কনস্ট্যান্ট হাফ লাইফ হবে, আর এখানে হাফ লাইফটা কনস্ট্যান্ট হবে না। এখানে ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স হবে, আর এখানে ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট না। লিভার এনজাইমগুলো অ্যাক্সেস হবে, লিভার এনজাইম ইজ নট অ্যাক্সেস, and elimination rate is proportional to plasma concentration of free drug,
আর এখানে ইলিমিনেশন রেট ইজ নট প্রপোর্শনাল টু প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ। আপনাদের প্রিভিয়াস ক্লাসে এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে এই স্ট্রিমগুলা বারবার এসেছে, এগুলো একটু বিশেষ করে নজর দিবেন। এক্সাম্পল হচ্ছে মোস্ট অফ দ্য ড্রাগ ফলোজ দ্য ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, মানে মোস্ট অফ দ্য ড্রাগ কনস্ট্যান্ট ফ্র্যাকশনে এক্সক্রিট হয়। আর হাই ডোজ অফ অ্যাসপিরিন, অ্যালকোহল, ফিনাইটোইন, মিথোট্রেক্সেট এগুলা আমাদের জিরো অর্ডার কাইনেটিক্সে, মানে কনস্ট্যান্ট অ্যামাউন্টে এক্সক্রিট হয়। আচ্ছা, তাহলে আমাদের রুট অফ ইলিমিনেশন উইথ এক্সাম্পল। রুট অফ ইলিমিনেশন কি কি আছে? রেনাল রুট আছে, হেপাটিক রুট আছে, ফিকাল রুট আছে, ব্রেস্ট মিল্ক, স্যালাইভা। এইগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, একবার দেখে যেতে পারেন। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আয়োনাইজ ড্রাগ এক্সক্রিটেড মেইনলি বাই কিডনি। আমরা বললাম যে একটা ড্রাগ এক্সক্রিশন করার জন্য আমাকে আয়োনাইজ করতে হবে। আয়োনাইজ মানে ওয়াটার সলিউবল করতে হবে। ওয়াটার সলিউবল ড্রাগগুলো মেইনলি কিডনি দিয়ে এক্সক্রিট হয়। আর এক্সক্রিশন ডিপেন্ডস অন পিএইচ অফ দ্য ইউরিন। কারণ আমরা আয়ন ট্র্যাপিংয়ে পড়েছি যে একটা মেমব্রেন দিয়ে যে ড্রাগটা পাস করবে, এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে, এক্সক্রিশনের ক্ষেত্রেও এটা মেইনলি ডিপেন্ডস অন দ্য পিএইচ অফ দ্য ইউরিন। কারণ পিএইচ অফ দ্য ইউরিন যদি আমার বেশি হয়, মানে পিএইচ ইউরিনটা যদি অ্যালকালাইন হয় আর ড্রাগটা যদি অ্যাসিডিক হয়, সেই ক্ষেত্রে আমার অ্যাবজর্পশন ভালো হবে, মানে এক্সক্রিশন ভালো হবে। কারণ সেই ক্ষেত্রে অ্যাসিডিক ড্রাগটা আমার অ্যালকালাইন ইউরিনের দিকে যাওয়ার জন্য বেশি চেষ্টা করবে, ফলে ড্রাগটা বেশি এক্সক্রিশন হবে। আর যদি উল্টাটা হয় সেক্ষেত্রে কম এক্সক্রিট হবে। যদি ড্রাগটাও অ্যাসিডিক হয়, ইউরিনটাও অ্যাসিডিক হয়, সেক্ষেত্রে কম এক্সক্রিশন হবে। আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ বললাম, আয়োনাইজ ড্রাগে কম এক্সক্রিশন হবে। আচ্ছা, ইন জিরো অর্ডার কাইনেটিক্স কোশ্চেনটা কি ছিল? কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ উইল বি এলিমিনেটেড। কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ উইল বি এলিমিনেটেড। জিরো অর্ডার কাইনেটিক্সে আমরা কি করেছি? কনস্ট্যান্ট অ্যামাউন্ট। আর ফার্স্ট অর্ডারে পড়েছি কনস্ট্যান্ট ফ্র্যাকশন। কাজে এটা ট্রু হবে। কনস্ট্যান্ট টি হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট, এটা ট্রু। ফলস হবে কারণ এখানে কনস্ট্যান্ট থাকে না টি হাফ লাইফ। অকার্স when মেটাবলাইজিং ইনহিবিটিং এনজাইম ইজ স্যাচুরেটেড, এটা ট্রু হবে, অলরেডি আমরা দেখেছি। accounts for elimination of most of the drug, আমরা বললাম কি most of the drug follows the first order kinetics, not zero order kinetics, and rate of elimination depends on drug concentration, এটা false, concentration এর উপর ডিপেন্ড করে না। পরবর্তী কোশ্চেন হচ্ছে ফলোইং ড্রাগস ক্যান ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার। এখানে কয়েকটা টপিকস আছে, যেমন ড্রাগ কজিং প্লাসেন্টাল ব্যারিয়ার, ড্রাগ ক্যান কজ প্লাসেন্টাল ব্যারিয়ার, ড্রাগ ক্যান কজ ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ ক্যান ক্রস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, এটা আমরা দেখবো যে অল সেডেটিভ, হিপনোটিক্স, অ্যালকোহল, ফিনাইটোয়েন, ভ্যালপ্রয়েট, মরফিন, ওয়ারফেরিন, ফেন্সিডার, মেনলি আমাদের যে সিএনএস ড্রাগগুলো আছে, এগুলো কিন্তু মোস্ট অফ দ্য ড্রাগস আর সিএনএস ড্রাগ। খেয়াল করবেন, লাইভ ভ্যাকসিন, ভিটামিন এ ভ্যাকসিনগুলো কিন্তু আমাদের প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। ভিনক্রিস্টিন, মেটফরমিন, আয়োডিন, রেডিও আয়োডিন অ্যান্ড আইসোটিটিনোয়েন। ভিটামিন এ, আইসোটিটিনোয়েন কাছাকাছি জিনিস, এগুলো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। ক্রাইটেরিয়া ফর পাসেস থ্রু দ্য ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। কি ক্রাইটেরিয়া? একটা ড্রাগ যদি লিপিড সলিউবল হয়, এটা আমরা জানি যে যত লিপিড সলিউবিলিটি বাড়বে ড্রাগগুলা তত একটা মেমব্রেন ক্রস করতে পারবে। মলিকুলার ওয়েট কম হতে হবে, আমরা জানি মলিকুলার ওয়েট কম হলে ড্রাগটা একটা মেমব্রেন ক্রস করতে পারে। যেহেতু প্লাসেন্টাল মেমব্রেন একটা মেমব্রেন, সেক্ষেত্রে ড্রাগটা সহজেই ক্রস করতে পারবে। নন আয়োনাইজিং ড্রাগ, আমরা জানি নন আয়োনাইজিং মানে লিপিড সলিউবল, কাজে নন আয়োনাইজিং ড্রাগগুলা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারবে। এবং ড্রাগ নট মেটাবলাইজড বাই প্লাসেন্টাল এনজাইম, প্লাসেন্টাল এনজাইম দিয়ে যদি একটা মেটাবলাইজই হয়ে যায়, সেক্ষেত্রে তো আর এটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারবে না। কাজেই এটা একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, ড্রাগস দ্যাট ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ারের ক্রাইটেরিয়া কি কি? হাইলি লিপিড সলিউবল, একই, লো আয়োনাইজেশন, মিনিমাম প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ, এই তিনটা ক্রাইটেরিয়া। এবং কি কি ড্রাগ, এই ক্ষেত্রে একটা আপনারা টিপস ফলো করবেন, সেক্ষেত্রে যেটা আপনার সহজ মনে হয়। দ্য ড্রাগ দ্যাট ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার, দেন ড্রাগ দ্যাট ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনারা মুখস্থ করবেন। আমি পার্সোনালি ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার এটা মুখস্থ করেছিলাম। যেমন পেনিসিলিন, নিউরোট্রান্সমিটার মধ্যে ডোপামিন, আমরা জানি ডোপামিনটা আমরা লেভোডোপা হিসেবে খাই, প্রোড্রাগ হিসেবে, কারণ ডোপামিনটা সরাসরি ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে না। নরএপিনেফ্রিন, ফিনাইলবিউটাজোন, কার্বিডোপা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন এক্সেপ্ট সেফুরোক্সিন, কোয়াটার্নারি অ্যামাইন যেমন গ্লাইকোপাইরোলেট, নিউস্টিগমিন, তারপর হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন ব্লকার যেমন ডি টিউবোকুরেরিন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, পেনিসিলিন কিন্তু দুই সাইডে আছে, পেনিসিলিন এখানেও আছে, পেনিসিলিন এখানেও আছে।
যদি কিনা আমাদের মেনিনজাইটিস থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র পেনিসিলিনটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারবে। যদি মেনিনজাইটিস না থাকে, হেলদি মেনিনজেস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পেনিসিলিন ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারবে না। এটা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। আর আমাদের মেনলি সিএনএস ড্রাগ যেগুলো আছে, সিএনএস ড্রাগগুলোকে তো আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতেই হবে, কারণ তা না হলে তারা সিএনএস ইফেক্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে মোটামুটি যদি সিএনএস ড্রাগ আসে আর স্টিম কমন না করে আপনি ট্রু দিয়ে দিলে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এক্ষেত্রে ট্রু দিয়ে দিলে আপনার নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে দেখতেছি এখানে কি কি আছে। মরফিন করতে পারে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ডায়াজিপাম পারে, হেপারিন পারে, হেপারিন পারে না, ওয়ারফেরিন কিন্তু ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। আমরা দেখেছিলাম ওয়ারফেরিন কিন্তু টেরাটোজেনিক। অ্যাট্রাকুরিয়ামটাও ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। হোয়াট আর দ্য কারেক্ট অ্যাক্টিভ মেটাবোলাইটস অফ অ্যাক্টিভ ড্রাগ আফটার বায়োট্রান্সফরমেশন? বায়োট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রোডাক্টটা অ্যাক্টিভ ড্রাগ হয়, অ্যাক্টিভ ড্রাগটা মোর অ্যাক্টিভ ড্রাগ হয়। সেই ক্ষেত্রে এখানে কোশ্চেনটা আসছে যে অ্যাক্টিভ মেটাবোলাইট অফ অ্যাক্টিভ ড্রাগ, মানে প্রোডাক্ট কিন্তু না, অ্যাক্টিভ ড্রাগটা আরও অ্যাক্টিভ মেটাবোলাইটস কোনটা কোনটা এখানে ট্রু দেখতে হবে। যেমন কোডেইন, মরফিন, এটা আসলে একটু আপনাদের এই কয়টা জিনিস আপনার মনে রাখার চেষ্টা করেন। বেশি এক্সাম্পল মনে রাখার চেষ্টা করার দরকার নেই, কারণ পরীক্ষার হলে আলটিমেটলি দেখা যায় যে সব কিছু মনে থাকে না। ওই সময়ে 200টা কোশ্চেন, 1000 স্টিম, 2-3 ঘন্টা সময়, একদমই সময় পাওয়া যায় না। এবং মাথায় স্পাইনাল কর্ড রিফ্লেক্সের মতো আমাদের রিফ্লেক্স হতে হয়। মাথায় কিন্তু আমাদের কোনো কিছু ব্রেন দিয়ে চিন্তা করার তখন সময় থাকে না, যে মাথায় এটা সেরিব্রাম ক্রস করে তারপরে সেরিব্রামে যাবে, না একটা জাজমেন্ট করবে, এরকম কোনো সময় আসলে তখন পাওয়া যায় না। আমাদের রিফ্লেক্সগুলো স্পাইনাল কর্ড রিফ্লেক্সের মতো হতে হয়, যে একদম একটা কোশ্চেন পাওয়ার সাথে সাথেই এটা হাতে আসবে এবং ওই কলমে হাতি নিজে নিজে আপনার অ্যান্সার দিয়ে দিবে। এইভাবেই রিফ্লেক্স করতে হবে, কাজেই সবগুলো মনে রাখা সম্ভব হয় না। আপনি এই কটাই মনে রাখার চেষ্টা করেন। যেমন হিরোইন, কোডিন, এগুলো আলটিমেটলি মরফিন হয়। এমিট্রিপটাইলিনটা নরট্রিপটাইলিন হয়, ডায়াজিপামটা অক্সাজিপাম হয়, প্রোপানলটা 4 হাইড্রোক্সিপ্রোপানল হয়, ইমিপ্রামিনটা ডেসমিথেল ইমিপ্রামিন হয়, স্পাইরোনেক্টনটা আমাদের হয় ক্যানরিনন, এবং ক্লোরোকুইনটা হয় হাইড্রোক্সিক্লোরোকুইন। কোশ্চেনটা কি ছিল আমাদের? অ্যাক্টিভ ড্রাগ টু অ্যাক্টিভ মেটাবোলাইট। যেমন প্যারাসিটামলটা হয় NaBQI এবং এটা হ্যাপারোটক্সিসিটি করে, হ্যালোথেনটা আপনার হ্যাপারোটক্সিসিটি করে। এই টপিক্সটা আসলে ওইরকম আসে না, তারপরে একবার দেখে যাবেন। এখানে দেখলাম তাহলে আমরা কি কি আছে এখানে। কোডেইনটা মরফিন, ডায়াজিপামটা অক্সাজিপাম ট্রু হবে, লিভোডোপাটা ডোপামিন। এটা কিন্তু একটু খেয়াল করবেন যে লিভোডোপা থেকে ডোপামিন যে হয়, লিভোডোপাটা কিন্তু আমাদের প্রো ড্রাগ, নট অ্যাক্টিভ ড্রাগ। এখানে কোশ্চেনে আসছে অ্যাক্টিভ ড্রাগ ইনটু অ্যাক্টিভ মেটাবোলাইটস, কাজে লিভোডোপাটা যে ডোপামিন হয়েছে এটা আমাদের প্রো ড্রাগটা অ্যাক্টিভ ড্রাগ হয়েছে, নট অ্যাক্টিভ ড্রাগ টু অ্যাক্টিভ মেটাবোলাইটস, কাজে এটা ফলস হবে। কর্টিসনটাও প্রো ড্রাগ, হাইড্রোকর্টিসন, আমরা প্রিভিয়াসলি প্রো ড্রাগ যখন করেছিলাম তখন আলোচনা করেছিলাম। স্পাইরোনেক্টনটা ক্যানডিনন, এটা এখানে ট্রু হবে। আচ্ছা, ইলিমিনেশন আফটার 4 হাফ লাইফস ইন ফার্স্ট অর্ডার কাইনেটিক ইজ। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কম আসে, কিন্তু এটার সাথে একটু মুখস্থ করার ব্যাপার আছে, এটা ওইভাবে সবসময় পারাও যায় না। তারপর আমি একটা টিক্স বলে দিচ্ছি। পরের কোশ্চেনটা হচ্ছে ড্রাগস হ্যাভিং লং হাফ লাইফ আর। হাফ লাইফ লং কোন কোন ড্রাগের, আর হাফ লাইফ শর্ট কোন কোন ড্রাগের, এই একটা লিস্ট। লং হাফ লাইফ ড্রাগের জন্য আমরা এই কয়টা ড্রাগ মনে রাখার চেষ্টা করি, আর বাকি সবগুলোই শর্ট হাফ লাইফ। এর চেয়ে বেশি আর প্রেশার দেওয়ার দরকার নাই ব্রেনে। এই কয়টা ড্রাগ শুধু মনে রাখেন যে লং হাফ লাইফের ড্রাগ কোনগুলো। ডিগক্সিন, ওয়ারফেরিন, ডক্সিসাইক্লিন, ডিজিটক্সিন, ফিনাইলবিউটাজোন এবং ডায়াজিপাম। আচ্ছা, information obtained from graded dose response curve. Graded dose response curve, এখানে আমাদের দুইটা কার্ভ আছে। ডোজ রেসপন্স কার্ভের জন্য আমাদের দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ এবং আরেকটা হচ্ছে কুইন্টাল ডোজ রেসপন্স কার্ভ। গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ থেকে কি কি আমরা জানতে পারি? পটেন্সি, এফিকেসি, সেফটি মার্জিন, এন্ড হচ্ছে টাইপস অফ দ্য ড্রাগ অ্যান্টাগনিজম।
আর কোয়েন্টাল ডোজ রেসপন্স কার্ভ থেকে আমরা জানি ইনফরমেশন কি জানি, থেরাপিউটিক ইন্ডেক্স, ভেরিয়েশন অফ ড্রাগ রেসপন্স এমং দ্য ইন্ডিভিজুয়াল। এই ডোজ রেসপন্স কার্ভটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট মেনলি আমাদের ড্রাগ ইন্টারাকশনের ক্ষেত্রে ড্রাগ অ্যান্টাগনিজমটা। এখানে কোশ্চেনটা রেসিডেন্সিতে আপনার সব কোশ্চেনে সবসময় কমন পড়বে তা না, মাঝে মধ্যে কোশ্চেন আনকমন হতে পারে, এই জন্য এই কোশ্চেনটা এইভাবে রাখা হয়েছে। কাজে গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ থেকে আমরা কি কি জানতে পারি, ফার্মাকোলজিক্যাল পটেন্সি জানতে পারি, এফিকেসি জানতে পারি। কার্ভটা সিগময়েড শেপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভটা আপনার সিগময়েড শেপ, ট্রু হবে এটা। টাইপস অফ ড্রাগ অ্যান্টাগনিজম এবং হচ্ছে টু ড্রাগস ক্যানট বি কম্পেয়ার্ড, এটা ফলস, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ড্রাগের আমরা কম্পেয়ার করতে পারি গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ থেকে। তারপর টপিক কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর টাইপ এ অ্যাডভার্স রিয়াকশন। টাইপ এ অ্যাডভার্স রিয়াকশন আর টাইপ বি অ্যাডভার্স রিয়াকশন, দুইটা অ্যাডভার্স রিয়াকশন আছে। অ্যাডভার্স রিয়াকশন মানে কি, নক্সাস অ্যান্ড আনইনটেন্ডেড রিয়াকশন এট কনভেনশনাল ডোজ। কনভেনশনাল যে ডোজ, ওই ডোজে যদি নক্সাস এবং আনওয়ান্টেড যেই রেসপন্সগুলো পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, যেটা আমরা সাইড ইফেক্ট ইউজুয়ালি বলি। এইটা বেনিফিশিয়ালও হতে পারে, হার্মফুলও হতে পারে এবং অকার্স উইদিন 10 days অফ থেরাপি। অ্যাডভার্স রিয়াকশন কি কি আছে, টাইপ এ এবং অগমেন্টেড এবং টাইপ বি হচ্ছে বিজার। অগমেন্টেডটাই মেনলি কমনেস্ট 75%, এটা ডোজ ডিপেন্ডেন্ট, আমরা যত বেশি ড্রাগ নেই তত টাইপ এ রেসপন্সটা অ্যাডভার্স রিয়াকশনটা বেশি পাওয়া যায়, এবং টাইপ বি যেটা নন ডোজ ডিপেন্ডেন্ট এটা একটু কম, তুলনামূলক কম এবং ডোজ ডিপেন্ডেন্ট না, নন ডোজ ডিপেন্ডেন্ট। টাইপ এ এটা প্রিডিক্টেবল, টাইপ বিটা আনপ্রিডিক্টেবল। টাইপ এটার মরবিডিটি বেশি হয়, নট মর্টালিটি। এন্ড টাইপ বিটা যেহেতু আমাদের আনপ্রিডিক্টেবল, এখানে মর্টালিটি বেশি হয়। ইনসিডিয়াস অনসেট এখানে, আর এখানে হচ্ছে ইউজুয়ালি অ্যাকিউট অনসেট, মে বি অ্যাটেনুয়েটেড বাই ডোজ রিডাকশন। এবং স্কিল ম্যানেজমেন্ট ক্যান রিডিউস দ্য ইনসিডেন্স। আমরা যদি স্কিলফুলি ম্যানেজ করতে পারি ড্রাগের ডোজটাকে, সেই ক্ষেত্রে আমাদের এই টাইপ এ রিয়াকশনটা কম হবে, কিন্তু এখানে নট অ্যাটেনুয়েটেড বাই ডোজ রিডাকশন। টাইপ এ গুলা আমাদের মেনলি ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলো হয়, এক্সটেনশন অফ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এবং এখানে কম হয় ইন রেনাল অ্যান্ড লিভার ডিজিজ। এক্সাম্পল হচ্ছে ইনসুলিন, ইনসুলিন যদি আমরা বেশি দিই সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হবে, এটা হচ্ছে টাইপ এ রিয়াকশন। আর কোনো ড্রাগের হাইপার সেন্সিটিভিটি, পেনিসিলিন দিলে আমার হাইপার সেন্সিটিভিটি হতেও পারে, নাও হতে পারে, এটা তো আমি শিওর না, কিন্তু ইনসুলিন দিলে আমার হাইপোগ্লাইসেমিয়া হবেই যদি বেশি পরিমাণে দেই, এটা আমি কনফার্ম, কাজেই এটা আমার প্রিডিক্টেবল। এবং পেনিসিলিন দিলে আমার হাইপার সেন্সিটিভিটি হবে না, কার হবে না প্রিডিক্ট করা যাচ্ছে না, এটা হচ্ছে আমার টাইপ বি রিয়াকশন। কোশ্চেনটা কি ছিল, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ টাইপ এ অ্যাডভার্স রিয়াকশন। এখানে প্রিডিক্টেবল অবশ্যই, ডোজ রিলেটেড ট্রু, কোমরবিডিটি ইজ মোর, এখানে মরবিডিটি মোর হবে, ট্রু মর্টালিটি মোর হবে, এটা ফলস, এবং স্কিল ম্যানেজমেন্ট ক্যান রিডিউস দ্য ইনসিডেন্স, ট্রু। ড্রাগ মেটাবোলাইজড বাই অ্যাসিটাইলেশন আর, এই টপিক্সটা একটু কঠিন টপিক্স, এই কটা ড্রাগসের নাম আপনার মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছুই নাই। অ্যাসিটাইলেশনে কি, এটা একটা বড় চার্ট আছে আমাদের ক্যাটজাঙে, শুধু অ্যাসিটাইলেশনটাই কয়েকবার কোশ্চেন আসছে, এই জন্য অ্যাসিটাইলেশনটাই মুখস্থ রাখেন, বাকিগুলা অতটা মনে রাখা সম্ভব না, আসলে অনেক বড় একটা চার্ট। অ্যাসিটাইলেশন কার কার হয়, সালফোনামাইড, আইসোনিয়াজেড, ক্লোনাজিপাম, ডেপসন, মেসিলিন, হাইড্রোলাজিন অ্যান্ড প্রোকাইনামাইড, এই কয়টা ড্রাগের আমাদের অ্যাসিটাইলেশন হয়। কাজেই মেটাবোলাইজড বাই অ্যাসিটাইলেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোলাজিন আছে, ডায়াজিপাম, নেপ্রোজেন ফলস হবে, আইসোনিয়াজিন এবং প্রোকাইনামাইড ট্রু হবে। গ্রানুলোমাটাস চেঞ্জ ইন দ্য লিভার ইজ কজড বাই, এটাও এমন কিছু টপিক যেগুলো আপনাদের শুধু মুখস্থ করতে হবে, যে গ্রানুলোমাটাস চেঞ্জ লিভারে কোন কোন ড্রাগ করে, নেফ্রোটক্সিক ড্রাগ কোনগুলা, ফটোটক্সিক ড্রাগ কোনগুলা, আপনাদের লেকচার শিটেও আছে, ওর প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছে, যে গ্রানুলোমাটাস চেঞ্জেস দ্যাট কজেস ইন দ্য লিভার, ড্রাগস দ্যাট কজেস গ্রানুলোমাটাস চেঞ্জ ইন দ্য লিভার। এখানে লিস্ট আছে, লিস্টটা মুখস্থ করে নেবেন। কুইনিডিন, সালফোনামাইড, কার্বামাজিপিন, ফিনাইলবিউটাজোন এবং অ্যালোপুরিনল, এই কটা ড্রাগ দেখতে পাচ্ছি। এখানে ফিনাইলবিউটাজোন আছে, সালফোনামাইড আছে, কার্বামাজিপিন আছে, টেট্রাসাইক্লিনটা ফলস হবে এবং সোডিয়াম ভ্যালপ্রয়েটটা ফলস হবে। পরবর্তী কোশ্চেন, হুইচ আর কারেক্ট ইনফরমেশন। কিছু কিছু কোশ্চেন প্রায় এরকম আসে যে এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আপনাকে ওভারঅল ফার্মাকোলজি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, মানে স্টেমগুলো এরকম আসে যে আপনার সব জায়গা থেকেই একটা করে একটা স্টেম দিয়ে একটা কোশ্চেন বানানো হয়। এই কোশ্চেনগুলো পড়ার জন্য আপনাকে ওভারঅল একটা আইডিয়া থাকতে হবে, ফার্মাকোলজি থেকে ওভারঅল একটা আইডিয়া থাকতে হয়।
আচ্ছা, এই কোশ্চেনটার জন্য টপিকসটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন যে অ্যাবজর্পশন আমরা জানি সিম্পল ডিফিউশন আছে, ফ্যাসিলিটেড ডিফিউশন আছে এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে। এগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন। কারা কারা সিম্পল ডিফিউশনে অ্যাবজর্ব হয় এখানে কিছু নাম দেওয়া আছে, কারা কারা ফ্যাসিলিটেড ডিফিউশনে এখানে এগুলো আপনারা অলরেডি ফিজিওলজিতে দেখেছেন মেমব্রেন ট্রান্সপোর্টে, তাও এখানে একটু আলোচনা করছি, এটা একটু দেখে নিতে পারেন। ফিল্ট্রেশনে কারা কারা অ্যাবজর্ব হয় এবং পিনোসাইটোসিসে কারা কারা অ্যাবজর্ব হয় দেখতে পাচ্ছেন। হুইচ আর দ্য কারেক্ট ইনফরমেশন। ফ্যাসিলিটেড ডিফিউশন অকার্স ইন লো টু হাই কনসেন্ট্রেশন। আমরা জানি ফ্যাসিলিটেড ডিফিউশনটা আমাদের হাই থেকে লো কনসেন্ট্রেশন হয়, অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফ্যাসিলিটেড ডিফিউশন হয়, কাজে এটা ফলস হবে। ফ্যাসিলিটেড ডিফিউশন ডাজ নট রিকোয়ার এনার্জি, এটা আমরা দেখলাম যে ফ্যাসিলিটেড ডিফিউশনে নো এনার্জি, কোনো এনার্জি লাগে না এখানে, কাজে এটা ট্রু হবে। মিথাইল ডোপা ইজ অ্যাক্টিভলি অ্যাবজর্বড, মিথাইল ডোপা আমাদের অ্যাক্টিভলি অ্যাবজর্ব হয়। এই লিস্টে আপনাদের দেখবেন মিথাইল ডোপা অ্যাক্টিভলি অ্যাবজর্ব এখানে আছে। মিথাইল ডোপা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। ভিটামিন B12 ইজ অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন, আমরা দেখলাম যে ভিটামিন B12 এখানে ফ্যাসিলিটেড ডিফিউশনে অ্যাবজর্ব হয়, কাজে এটা ফলস হবে। মোস্ট অফ দ্য ড্রাগস আর অ্যাবজর্ব ইন দ্য গাট থ্রু অ্যাক্টিভ প্রসেস, মোস্ট অফ দ্য ড্রাগ আমাদের হয় সিম্পল ডিফিউশনে, 70% ড্রাগ হয় সিম্পল ডিফিউশন, কাজে এটা ফলস হবে। পরের কোশ্চেন হচ্ছে হাইলি আয়োনাইজড ড্রাগ ইজ এক্সক্রিটেড মেইনলি বাই দ্য কিডনি। আমরা বলেছি যে আয়োনাইজড ড্রাগগুলা মানে ওয়াটার সলিউবল ড্রাগ, ওয়াটার সলিউবল ড্রাগ কিডনি দিয়ে এক্সক্রিশন ভালো হবে। ক্যানট ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার ইজিলি, আমরা এটা দেখেছি অলরেডি, প্রিভিয়াসলি ডিসকাস করা হয়েছে এই কোশ্চেনটা, মানে স্টিমগুলা যে ক্যানট ক্রস, এটা ফলস হবে, কারণ আয়োনাইজড ড্রাগগুলা প্লাসেন্টাল ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারে। ইজ অয়েল অ্যাবজর্ব ফ্রম দ্য ইন্টেস্টাইন, এটা ফলস। অ্যাকুমুলেটস ইন সেলুলার লিপিড, লিপিডে অ্যাকুমুলেটস হয়, এটাও ফলস, কারণ আয়োনাইজগুলো ওয়াটার সলিউবল ইউজুয়ালি। অ্যান্ড ক্যান ইজিলি বি ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, এখানে একটা এখানে একটা ভুল হয়েছে যে হাইলি আয়োনাইজড ড্রাগগুলো ক্যান নট ক্রস দ্য ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ইজিলি, এটা ট্রু হবে, কারণ আয়োনাইজড ড্রাগ মানে হচ্ছে ওয়াটার সলিউবল ড্রাগ, ওয়াটার সলিউবল ড্রাগ সহজে ব্লাড প্লাসেন্ট মানে কোনো মেমব্রেন ক্রস করতে পারে না, কাজেই এটা ট্রু হবে। এবং ক্যান ইজিলি ক্রস দ্য ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, এটা ফলস হবে, কারণ তারা কোনো মেমব্রেন সহজে ক্রস করতে পারে না। ড্রাগ অ্যাডমিনিস্টার্ড থ্রু দ্য ইনহেলেশন রুট, আমাদের রুটগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হয়, যেমন ওরাল রুট, সাবলিঙ্গুয়াল, পাররেক্টাল, ইনহেলেশন, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, সাবকিউটেনাস, এই রুটগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। ওরাল রুটের সুবিধা কি? ওরাল রুটে পেশেন্টকে প্রিফার্ড মোস্ট, কারণ পেশেন্টের কনভেনিয়েন্স ভালো, পেশেন্ট যখন চায় তখন নিজের ইচ্ছা মতো সহজেই নিতে পারে, ওরাল রুটে কোনো আলাদা ফ্যাসিলিটি লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে ওরাল রুটের বায়োঅ্যাভেলেবিলিটি খুব কম, এক্সটেন্সিভ ফার্স্ট ক্লাস মেটাবলিজম হয় এবং পেশেন্টকে কনসাস থাকতে হয়। কি ড্রাগস ওরাল রুটে অ্যাবজর্পশন করে হয়, মানে ওরাল রুটে অ্যাডমিনিস্টার করা যায়? প্যারাসিটামল, গ্লিসারোডাইনেটেড, অ্যাম্পিসিলিন। এই এক্সাম্পলগুলোই ঘুরে ফিরে আসে, এই এক্সাম্পলগুলো একটু মুখস্থ করে নেবেন। আর আপনারা এই কোশ্চেনটা তো সম্পর্কে সব মানে ডাক্তার সবাই একটু আইডিয়া থাকে যে কোনগুলো আমরা ওরাল দিই, কোনগুলো আইভি দিই, কোনগুলো আমরা ইনহেলেশন দিই। এইটা আশা করি আপনারা কমন সেন্স থেকে অনেকটা অ্যাপ্লাই মানে অ্যান্সার করে দিতে পারবেন। সাবলিঙ্গুয়াল রুটে ফার্স্ট ক্লাস মেটাবলিজম অ্যাভয়েড হয় এবং এটা নিফিডিপিন, জিটিএন, আইসোপ্রিনালিন, এগুলো আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিই। পাররেক্টালে ফার্স্ট ক্লাস মেটাবলিজম ওভারকাম করতে পারে এবং সুইটেবল ফর আনকনশাস পেশেন্ট। ইন্ট্রাভেনাস রুটে আমাদের 100% বায়োঅ্যাভেলেবিলিটি, আগেও বলেছি, কোনো অ্যাবজর্পশন ফেজ নাই, কিন্তু পেশেন্টের র্যাপিড অ্যাকশন হয়। সমস্যা হচ্ছে স্টেরাইল টেকনিক লাগে এবং একবার যদি আমি দিয়ে দিই সেটাকে আর কোনোভাবেই রিভার্স করা যায় না। ইন্ট্রামাসকুলার সেম কথা, স্টেরাইল টেকনিক লাগে। সাবকিউটেনিয়াস রুটে আমাদের স্লো, ইউনিফর্ম, সাস্টেন্ড অ্যাবজর্পশন হয়। সমস্যা হচ্ছে লার্জ ভলিউম দেওয়া যায় না, সাবকিউটেনিয়াসে আমাদের লার্জ ভলিউম দেওয়া যাবে না। ইনহেলেশন রুটে আমরা ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, হাইড্রোকোর্টিসন, সালমেট্রয়েড এগুলো দিই এবং র্যাপিড অ্যাক্সেস টু সার্কুলেশন। ইনহেলেশন কিন্তু ইনহেলেশন রুট অনেকটাই আইভি রুটের মতো এবং খুব তাড়াতাড়ি সিস্টেমে যেতে পারে। কাজে এখানে আমরা দেখতেছি ড্রাগ কোনগুলা ইনহেলেশন রুটে দেওয়া যায়। ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দিতে পারি এবং সালমেট্রয়েড দিতে পারি। মন্টিলোকাস্ট আমরা ইনহেলেশন রুটে দিতে পারি না, অ্যামিনোফেলিনও দেওয়া যায় না, হাইড্রোকোর্টিসন দেওয়া যায় না।
ড্রাগস কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ওই একই কথা এখানেও, যে কিছু টপিকস আপনাদের অ্যাকিউট ড্রাগ কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ড্রাগ কজিং গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, এগুলা মানে কিছু ড্রাগের লিস্ট মুখস্থ করে যেতে হবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কিছু লিস্ট আছে এখানে, এই লিস্টটাই মুখস্থ করেন, সম্ভব হলে শুধু এতটুকুই করেন। এই অ্যান্টি এইচআইভি মেডিকেশন এগুলো দরকার নাই মনে রাখার, যতটুকু পারেন আর কি। একটু কঠিন হবে কিন্তু কিছু করার নেই, এই কোশ্চেনগুলো আসে, একটা কোশ্চেন এরকম আসে যে ড্রাগ কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ড্রাগ কজিং হেপাটাইটিস এগুলা। তাহলে এখানে আমরা দেখেছি 6 মার্কেপটিভ পিউরিন, রিফাম্পিসিন এন্ড টেট্রাসাইক্লিন, এই তিনটা ট্রু হবে, বাকিগুলা ফলস। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নট হ্যাভিং অ্যান অ্যাবজর্পশন ফেজ, আমরা প্রিভিয়াসলি বলেছি যে আইভি রুটের কোনো অ্যাবজর্পশন ফেজ নাই, বাকি সবাই কিন্তু দেখেন আপনি সাবকিউটেনাস রুটেও স্লো অ্যাবজর্পশন হয়, ইন্ট্রামাসকুলার মাসেল থেকে যেহেতু আমাদের সার্কুলেশনে যেতে হয় অ্যাবজর্পশন হয়, সাবলিঙ্গুয়ালে অ্যাবজর্পশন হয়, ইনহেলেশনালেও অ্যাবজর্পশন ফেজ আছে, যদিও আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি, মানে অনেকটাই, কিন্তু অ্যাবজর্পশন হয়ে তারপরে সিস্টেমে যেতে হয়। কিন্তু আইভি রুট আমরা সরাসরি ভেনাস ব্লাডেই দিয়ে দিচ্ছি, কাজে এখানে কোনো অ্যাবজর্পশন ফেজ নাই। দ্য ফলোয়িং পেয়ার অফ ড্রাগ অ্যাক্ট আপন সেম রিসেপ্টর, এখানে রিসেপ্টর সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে, যে রেনিটিডিন অ্যান্ড হিস্টামিন, আমি এখানে জিনিসটা দেখেন বোথ আর হিস্টামিন রিসেপ্টর, রেনিটিডিন আমরা H1 রিসেপ্টর ব্লক করি, H2 রিসেপ্টরকে ব্লক করি, হিস্টামিন আমরা H1 রিসেপ্টর H2 রিসেপ্টর, একই জিনিস, একই রিসেপ্টর, কাজে এটা ট্রু হবে। অ্যাট্রোপিন অ্যান্ড মরফিন, অ্যাট্রোপিন আমাদের কাজ করে কোলিনার্জিক রিসেপ্টরে, আর মরফিন কাজ করে ওপিওয়েড রিসেপ্টরে, কাজে এটা ফলস। গ্লাইসিন অ্যান্ড স্ট্রিকনিন, স্ট্রিকনিন হচ্ছে গ্লাইসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কাজে একই রিসেপ্টর, এটা ট্রু হবে। প্রোপ্রানোলল অ্যান্ড ইপ্টাট্রোপিয়াম, আমরা জানি প্রোপ্রানোলল ইজ এ অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার অ্যান্ড ইপ্টাট্রোপিয়াম হচ্ছে এটা কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার, কাজেই দুই রিসেপ্টরে কাজ করে। আর ডোপামিন অ্যান্ড হ্যালোপেরিডল দুইটাই ডোপামিন রিসেপ্টরের উপরে কাজ করে, এটা ট্রু হবে। সিলেক্টিভ বিটা ব্লকার, বিটা ব্লকিং ড্রাগস আর, বলেছিলাম যে বিটা ব্লকার সম্পর্কে ডিটেলস জানতে হবে, বিটা ব্লকারের সিলেক্টিভ বিটা ব্লকার কারা কারা আছে, নন সিলেক্টিভ বিটা ব্লকার কারা আছে, কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার কারা আছে, বিটা ব্লকারের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, একটু ডিটেলস জানতে হবে বিটা ব্লকার সম্পর্কে। যেমন কম্বাইন্ড আলফা এন্ড বিটা ব্লকার হচ্ছে লেভেডালল এন্ড কাইবেডালল, আলফা ব্লকার হচ্ছে প্রাজোসিন, সিলেক্টিভ আলফা ব্লকার হচ্ছে আলফা 1 সিলেক্টিভ প্রাজোসিন এন্ড আলফা 2 সিলেক্টিভ হচ্ছে প্রোলাজোলিন এবং ইউহিমবিন। বিটা 1 সিলেক্টিভ, বিটা 1 সিলেক্টিভের আরেকটা নাম হচ্ছে কার্ডিও সিলেক্টিভ ড্রাগ, অ্যাটিনোলল, এসিবুটোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, পেক্টোলল এন্ড ইসমোলল। বিটা 2 সিলেক্টিভ হচ্ছে বিটক্সামিন, নিউরন ব্লকার হচ্ছে আলফা মিথাইলটোপান রিজারপিন। আর টপিক্যাল বিটা ব্লকার, এই কোশ্চেনটা আসে প্রায়, টিমোলল, লিভোবোনোলল, বিটক্সালল এন্ড কার্ডিওলল। এই কোশ্চেনটা একটু এখানে লাল মার্ক করা হয় নাই, এই কোশ্চেনটা কিন্তু আসে টপিক্যাল বিটা ব্লকার স্যার। কাজে আমরা দেখছি সিলেক্টিভ বিটা ব্লকার, আর সিলেক্টিভ বিটা ব্লকারের মধ্যে আমাদের এখানে মেটোপ্রোলল এবং প্রাজোসিন, অ্যাটেনোলল, এগুলো হচ্ছে বিটা ব্লকার, প্রাজোসিন কিন্তু আমাদের আলফা ব্লকার। পরবর্তী কোশ্চেন, অ্যাট্রোপিন কজেস। অ্যাট্রোপিনে আমাদের অ্যাট্রোপিন সম্পর্কে ডিটেলস জানতে হবে, অ্যাট্রোপিনের ইফেক্ট কি কি আছে। অ্যাট্রোপিনের ইফেক্ট হচ্ছে অকুলার ইফেক্ট, যেমন মাইগ্রেসিস করে, ফটোফোবিয়া, সাইক্লোপ্লেজিয়া, লস অফ লাইট রিফ্লেক্স, ব্লাড ভিশন, ড্রাই এন্ড স্যান্ডি আই। অ্যাট্রোপিন নো ইফেক্টস অন ইন্ট্রাকুলার প্রেশার অফ নর্মাল আই বাট ইনক্রিজ ইন্ট্রাকুলার প্রেশার ইন ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। যদি আসে যে অ্যাট্রোপিন কজেস ইনক্রিজ ইন্ট্রাকুলার প্রেশার, নর্মাল আইতে ইন্ট্রাকুলার প্রেশার সে বাড়ায় না, কিন্তু যদি কারো ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা থাকে সেই ক্ষেত্রে সে ইন্ট্রাকুলার প্রেশার বাড়াবে। আদার্সের মধ্যে আছে ড্রাই মাউথ করবে, হট ড্রাই স্কিন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, অ্যাট্রোপিন ফিভার, অ্যাট্রোপিন রেয়ার, অ্যাট্রোপিন ফ্লাশ, ট্যাকিকার্ডিয়া, ব্রঙ্কোডাইলেশন এন্ড রেস্টলেসনেস। এগুলো আপনারা প্রিভিয়াসলি দেখেছেন, অলরেডি পড়েছেন সবাই এগুলা। কাজে অ্যাট্রোপিন কজেস সাইক্লোপ্লেজিয়া করতে পারে, ব্রেডিকার্ডিয়া করে না, আমাদের অ্যাট্রোপিন করে ট্যাকিকার্ডিয়া। ডিক্রিজ ইন্ট্রাকুলার প্রেশার, এটা ফলস হবে। ইউরিনারি রিটেনশন করতে পারে এবং ব্রঙ্কোডাইলেশন করতে পারে। এ চাইল্ড উইথ অ্যাজমা is treated with adrenaline receptor agonist. Adrenaline receptor agonist এর সাইড ইফেক্ট জানতে চাচ্ছি এখানে, মানে আমরা কি দিই সাধারণত বিটা adrenaline receptor agonist দিই অ্যাজমা ট্রিটমেন্টের জন্য, সালবুটামল, টার্বুটালিন, সালমেটারল, ফরমেটারল, এগুলা অ্যাডভার্স ইফেক্টগুলো কি কি অথবা ইফেক্টগুলো কি কি। সাইড ইফেক্টস অফ বিটা adrenaline receptor agonist, ট্রেমর, অ্যারিথমিয়া, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন হবে, হাইপোক্যালেমিয়া হতে পারে, কারণ উইকনেস। আমরা হাইপোক্যালেমিয়ার যে চারটা ডিভিশনের চারটা আপনাদের দেখিয়েছি, ওখানে বিটা adrenaline receptor agonist কোশ্চেনই ছিল আপনাদের। উইকনেস এন্ড নার্ভাসনেস, হেডেক, পেরিফেরাল ভ্যাজুলাইজেশন। কাজে সেডেশন করবে না, পালপিটেশন করতে পারে, মাসল ট্রেমর করতে পারে,
হাই ব্লাড প্রেশার করবে না, কারণ অ্যাগনিস্ট হাই ব্লাড প্রেশার করে না, ব্লাড ভিশন করতে পারে। সিলেক্ট দ্য ড্রাগ হুইচ ক্যান ইমপ্রুভ ইউজিং ফ্লো রেট ইন বিপি উইদাউট এফেক্টিং দ্য প্রোস্টেট সাইজ। প্রোস্টেটে আমরা দুই রকম ড্রাগ ইউজ করি, একটা হচ্ছে আলফা 1 অ্যাডেনার্জিক অ্যান্টাগনিস্ট অ্যান্ড 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। দুইটার দুই রকম ইফেক্ট, একটা হচ্ছে ডিক্রিজ দ্য প্রোস্টেট সাইজ। আলফা 1 অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট এগুলো প্রোস্টেটের সাইজে কোনো ইফেক্ট করে না, কিন্তু 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর আমরা প্রোস্টেট সাইজ কমাই। 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর যেমন আমরা ডুটেস্টেরয়েড, তারপরে হচ্ছে ফিনাস্টেরয়েড, এগুলো হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। অ্যান্ড আলফা 1 অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট আমাদের ট্যামসুলোসিন অ্যান্ড অ্যালফোজোসিন, এগুলো আমরা ইউজ করি। পিক অনসেট হচ্ছে 2 to 4 weeks, আর এখানে 6 to 12 month। আর ডিক্রিজ ইন পিএসএ কমায় না আলফা অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট, কিন্তু 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর পিএসএ কমায় এবং প্রোস্টেটের সাইজও ছোট করে। হাইপোটেনসিভ ইফেক্ট, যেহেতু আলফা 1 অ্যাডেনার্জিক অ্যান্টাগনিস্ট না আলফা ব্লকার, সেহেতু হাইপোটেনসিভ ইফেক্ট থাকবে, আর 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটরের হাইপোটেনসিভ কোনো ইফেক্ট থাকবে না। কাজেই কোনগুলো আমাদের হবে, এখানে ট্যামসুলোসিনটা হচ্ছে আমাদের আলফা 1 অ্যাডেনার্জিক অ্যাগনিস্ট, যে কিনা ডিক্রিজ কোনো প্রোস্টেটের সাইজের উপরে কোনো ইফেক্ট নাই, ট্যামসুলোসিন আর অ্যালফোজোসিন। এখানে অ্যালফোজোসিন নাই, শুধু ট্যামসুলোসিন আছে, শুধু ট্যামসুলোসিনটাই ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। পরবর্তী কোশ্চেন, দ্য ফলোইং ডিজিজ ইজ ওরসেন্ড বাই প্রোপ্রানোলল। প্রোপ্রানোলল একটা বিটা ব্লকার। বিটা ব্লকারের আমি বলেছিলাম ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন সবকিছুই লাগবে। বিটা ব্লকারের কমন ইউজ কি আমরা ইউজ করি কোথায় কোথায়? সিবিএস এর মধ্যে যেমন হাইপারটেনশন, এনজাইনা, অ্যারিথমিয়া, পোস্ট এমআই, এসিএম, সুপ্রামেন্ডিকুলার ট্যাকিকার্ডিয়া, হার্ট ফেলিউর। এন্ডোক্রাইনের মধ্যে আছে হাইপারথাইরয়েড, ফিউক্রোমোসাইটোমা, সিএনএসএ অ্যাংজাইটি, মাইগ্রেন, এসেনশিয়াল ট্রেমর, আইতে গ্লুকোমা। কমন অ্যাডভার্স ইফেক্ট আমার কি হয়? বিটা ব্লকার নিলে আমার ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপোটেনশন, হার্ট ব্লক, ব্রঙ্কোস্পাজম, রেনাউটস ফেনোমেনন, সেক্সুয়াল ইন্টারফিয়ারেন্স হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, প্রাইমারি প্লাজমা লাইপোপ্রোটিন বাড়াতে পারে, এটা এলডিএল বাড়ায়, এইচডিএল কমায়, হাইপোগ্লাইসেমিয়া করে এবং কোল্ড এক্সট্রিমিটি করতে পারে। আমরা কোথায় কোথায় বিটা ব্লকার দিব না? বিটা ব্লকার দিব না হচ্ছে অ্যাডভান্সড হার্ট ফেলিউর যদি কারো থাকে, আমরা বিটা ব্লকার দিব না। অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউর এখানে দিব না। এখানে কিন্তু আমাদের কমন ইউজ অফ বিটা ব্লকার হার্ট ফেলিউর আছে। অ্যাডভান্সড হার্ট ফেলিউর এবং ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউরে দিব না, কিন্তু এটা এই জিনিসটা খেয়াল করবেন। হার্ট ফেলিউর থাকে, শুধু হার্ট ফেলিউর থাকলে ট্রু দিবেন, কিন্তু যদি শুড নট বি ইউজড থাকে, যে কোথায় কোথায় দিব না, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউর এবং অ্যাডভান্স হার্ট ফেলিউর থাকলে ফলস দিতে হবে। কোথায় কোথায় দিব না দিলে ট্রু দিতে হবে। হার্ট ব্লকেও দেওয়া যাবে না, কারণ এটা হার্ট ব্লক অলরেডি করে। কার্ডিয়াক অ্যারেস্টে দেওয়া যাবে না। ব্রঙ্কিয়াল অ্যাজমায় বিটা ব্লকার দেওয়া যায় না, কারণ সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। স্টারভেশনে দেওয়া যায় না, কারণ সে মাস্ক দ্য সাইন সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, কারণ সে কোল্ড পেরিফেরি করে। ডায়াবেটিক পেশেন্টের আমরা দিব না কেন? কারণ ডায়াবেটিক পেশেন্টে এটা মাস্ক দ্য সাইন সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, বিটা ব্লকার শুড নট বি উইথড্রন সাডেনলি। কেন সাডেনলি উইথড্র করা যায় না? কারণ হচ্ছে রিবাউন্ড হাইপার টেনশন করতে পারে, প্রিসিপিটেশন অফ এনজাইনাকে সে আরো বাড়াই দিতে পারে এবং ডেঞ্জারাস অ্যারিথমিয়া করতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, লাল কালি দিয়ে দেখা উচিত ছিল, এটা থেকে কোশ্চেন আসে বারবারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং আপনাদের পরে একটা কোশ্চেনও এটা নিয়ে আছে খুব সম্ভব। দ্য ফলোইং ডিজিজ আর ওরসেন্ড বাই প্রোপ্রানোলল। তাহলে কি হলো এখানে? আমাদের গ্লুকোমা, এটা ফলস, কারণ গ্লুকোমাতে আমরা বিটা ব্লকার দেই অনেক সময়। রেনাউটস ডিজিজে এটা ট্রু হবে, কারণ এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, এখানে কোনো সমস্যা নাই। পার্কিনসনের কোনো সমস্যা নেই। ইসকেমিক হার্ট ডিজিজে আর ইন্ডিকেটেড বিটা ব্লকার ইসকেমিক হার্ট ডিজিজে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে কারেক্ট ইনফরমেশন রিগার্ডিং অ্যাড্রেনাল রিসেপ্টর অ্যাক্টিভেশন। এখানে আমাদের লিভিং কোটের একটা বক্স, এই চার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং চার্টটা একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। আলফা 1 এর কি কাজ, আলফা 2 এর কি কাজ, বিটা 1 এর কি কাজ, বিটা 2 এর কি কাজ। প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্ট্রিম থেকে, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসে। এই বক্সটা ঠোঁটস্থ করে ফেলতে হবে, বক্সটা কোনোভাবে মিস করা যাবে না। এবং এই বক্সটা আসলে কোশ্চেন সরাসরি তো আসেই, এটার বেসিক দিয়ে, মানে এটার আইডিয়া থেকেও আমরা অন্যান্য কোশ্চেনেরও অ্যান্সার দিতে পারি। মানে এইটার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি অনেক সময় দেখা যায় যে কোনো আনকমন কোশ্চেনেরও অ্যান্সার আপনি একটু চিন্তা ভাবনা করে দিয়ে দিতে পারবেন। কোশ্চেন কমন না পড়লেও এই বক্সটা মুখস্থ থাকলে অনেক সময় অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। এখানে তাহলে আমরা দেখি, এখানে কি বিটা 1 ইনক্রিজ রেনিন রিলিজ। বিটা 1 আমাদের এখানে রেনিন রিলিজ বাড়ায়, কাজে ট্রু হবে। আলফা 1 মায়োসিস করে,
আলফা 1-এ আমাদের এখানে আছে মাইড্রিয়াসিস, নট মায়োসিস, যেটা ফলস। বিটা 2 ইনক্রিজেস দ্য রিলিজ অফ গ্লুকাগন, বিটা 2 আমাদের গ্লুকাগন রিলিজ বাড়ায়, increase the release of glucagon. বিট আলফা 2 ইনহিবিশন অফ ইনসুলিন রিলিজ, আলফা 2 এর সাথে ইনসুলিনের কোনো সম্পর্ক নাই। ইনহিবিশন অফ ইনসুলিন রিলিজ ইনহিবিশন অফ ইনসুলিন রিলিজ আলফা 2 করে, কাজে এটা ট্রু হবে। যাদের এই বক্সটা চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে মোবাইলের আপনারা ওয়ালপেপারে রেখে দিতে পারেন, এত ইম্পর্টেন্টটা সারাক্ষণ একটু পরে পরেই দেখবেন, মোবাইলটা আনলক করবেন আর এই বক্সটা দেখবেন, এভাবে রেখে আপনি এটা মুখস্থ করবেন। আচ্ছা, পরের কোশ্চেনটা কি? অ্যাট্রোপিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন, অ্যাট্রোপিন সম্পর্কে অলরেডি প্রিভিয়াসলি বলেছি, অ্যাট্রোপিন কোথায় কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায় না। রেস্ট ইন্ট্রাকুলার টেনশনে আমাদের অ্যাট্রোপিন দেওয়া যাবে না। আচ্ছা, ট্রিটমেন্ট অফ ওপিসি পয়জনিং, একটু এটা যদিও এখানে সরাসরি কোশ্চেন আসে নাই, কিন্তু একটু জেনে রাখবেন এখানে যেহেতু আসছে ওপিসি পয়জনিংয়ে, ওপিসি পয়জনিংয়ে আমাদের ট্রিটমেন্টই অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন টু কমব্যাট দ্য মাসকারনিক অ্যান্ড সেন্ট্রাল অ্যাকশন অ্যান্ড প্লালিডোজিন টু ফর কোলিনেস্টারেজ রিজেনারেশন ইনহিবিশন করার জন্য, কোলিনেস্টারেজ রিজেনারেশনের জন্য আমাদের প্লালিডক্সিন দিব, আর অ্যাট্রোপিন হচ্ছে মাসকারনিক ইফেক্টটা কমব্যাট করার জন্য। প্রিভিয়াসলি আলোচনা করা হয়েছে, দ্য ফলোয়িং অ্যাকশন অফ অ্যাড্রেনালিন ইজ নট মেডিয়েটেড বাই বিটা রিসেপ্টর। আমরা এই প্রিভিয়াসলি অলরেডি বললাম যে বিটা রিসেপ্টরের এই বক্সটা থেকেই এই কোশ্চেনটা আসছে। আমরা দেখেছি যে ডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেল, বিটা রিসেপ্টর দিয়ে ডাইলেশন অফ দ্য অ্যাড্রেনালিনের ডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেল নয়, ডাইলেশন অফ দ্য পিউপিল এটা হয়, ব্রঙ্কো ডাইলেশন হয় না, রেনিন রিলিজ ফ্রম কিডনি এটাও হয় না, এবং ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট এটাও হয় না। পরবর্তী কোশ্চেন, দ্য ফলোয়িং অ্যাকশন অফ অ্যাড্রেনালিন ইজ নট মেডিয়েটেড বাই বিটা রিসেপ্টর। কোশ্চেনটা খুব ট্রিকি একটা কোশ্চেন, আপনারা এটা আমার রেসিডেন্সি পরীক্ষার সময় বারবার দেখা যেত ভুল হতো, এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন। নট মেডিয়েটেড বাই বিটা রিসেপ্টর, নট মেডিয়েটেড বাই বিটা রিসেপ্টর মানে বিটা রিসেপ্টর দিয়ে যেইগুলা হয় না সেইগুলো আপনার ট্রু হবে, এবং বিটা রিসেপ্টর দিয়ে যেইগুলা হয় সেইগুলা ফলস হবে। কাজেই এখানে আপনি প্রথমে চিন্তা করবেন বিটায় কোনগুলা কাজ করে। বিটা ব্লাড ভেসেল ডাইলেট করে, কাজে এটা ফলস। ব্রঙ্কো ডাইলেশন করে, ফলস। রেনিন রিলিজ করে, ফলস। ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট করে, ফলস। শুধু ডাইলেশন অফ দ্য পিউপিল করে আমরা জানি কি ওই বক্সটা থেকে যে ডাইলেশন অফ দ্য পিউপিল করে আলফা 1, কাজেই এটা ট্রু, বাকি সব ফলস হবে। ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন আর, অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন কি কি এখানে একটা লিস্ট আছে। অ্যাড্রেনালিন থেকে আমাদের ডিটেলস জানতে হবে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এবং অ্যানাফাইলেটিক রিঅ্যাকশনে আমাদের অ্যাড্রেনালিন কি কাজ করে এটা সম্পর্কে জানতে হবে। অ্যানাফাইলেটিক শক, স্ট্যাটাস অ্যাজমাটিকাস, কার্ডিয়াক অ্যারেস্ট উইথ লোকাল অ্যানাস্থেটিক্স। আমরা জানি অ্যাড্রেনালিন একটা ভ্যাজোডাইলেটর, লোকাল অ্যানাস্থেটিক্স দিলে সে এটাকে ভ্যাজোকনস্ট্রিক্টর, এটা লোকাল অ্যানাস্থেটিকের সাথে আমরা যদি দিই সেই ক্ষেত্রে আমাদের ভ্যাজোকনস্ট্রিক্ট করে এটাকে লোকালাইজ করে রাখে অ্যানাস্থেটিকটা। হাইপোগ্লাইসেমিক ইনসুলিন শক অ্যান্ড ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, কাজে এখানে আমাদের ট্রু হবে অ্যানাফাইলেটিক শক এবং ইস্কিমিক অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, এটা ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি না, খেয়াল করবেন টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। অ্যানাফাইলেটিক শক কিন্তু টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, নট টাইপ 3। অ্যাসিটাইলকোলিন ইজ সিক্রেটেড এট দ্য এন্ডিং অফ, এইটার জন্য এই ছবিটা আমার নিজের বানানো, এই ছবিটা আপনারা যারা চান একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই ছবিটা আমি একটু ডিসক্রাইব করি। এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, আর এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক ফাইবার। এখানে একটা জিনিস খেয়াল করেন, সিম্প্যাথেটিক ফাইবারের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, আর এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। সিম্প্যাথেটিক ফাইবারের ক্ষেত্রে খেয়াল করেন প্রিসিনেপটিক মানে প্রি গ্যাংলিয়নিক যে ফাইবারটা ছোট। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা বড়, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা ছোট। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা ছোট,
পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা বড়, প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক ফাইবারটা বড়, পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা ছোট, মানে অর্গানের কাছাকাছি, এবং সিম্পেথেটিকের ক্ষেত্রে স্পাইনাল কর্ডের কাছাকাছি। গ্যাংলিয়াটা সিম্পেথেটিকের ক্ষেত্রে গ্যাংলিয়াটা স্পাইনাল কর্ডের কাছাকাছি, প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে গ্যাংলিয়াটা অর্গানের কাছাকাছি। সিম্পেথেটিকের ক্ষেত্রে প্রি সিম্পেথেটিক ফাইবার যেটা প্রি গ্যাংলিওনিক লং ফাইবার অলরেডি বললাম, এবং ফাইবারটা হচ্ছে বিটা ফাইবার, বি ফাইবার। আর সিম্পেথেটিকের ক্ষেত্রেও প্রি গ্যাংলিওনিক ফাইবারটা বি ফাইবার। প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা হচ্ছে সি ফাইবার, আর সিম্পেথেটিকের ক্ষেত্রেও পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা হচ্ছে সি ফাইবার। কাজে আমাদের সবগুলো প্রি গ্যাংলিওনিক ফাইবার হচ্ছে বি ফাইবার, পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা হচ্ছে সি ফাইবার, এবং আমরা জানি সি ফাইবারগুলো হচ্ছে লার্জলি আনমায়োলিনেটেড। কাজেই বোথ পোস্ট গ্যাংলিওনিক ফাইবারস আর আনমায়োলিনেটেড। সিম্পেথেটিকের ক্ষেত্রে আমাদের প্রি গ্যাংলিওনিক এন্ড পোস্ট গ্যাংলিওনিক, প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক এবং পোস্ট গ্যাংলিওনিক দুইটা নিউরোট্রান্সমিটারই হচ্ছে অ্যাসিটাইলকোলিন। আর সিম্পেথেটিকের ক্ষেত্রে আমার প্রি গ্যাংলিওনিক হচ্ছে অ্যাসিটাইলকোলিন এন্ড পোস্ট গ্যাংলিওনিক হচ্ছে নরঅ্যাড্রেনালিন। কাজেই আমরা কি সামারাইজ করি একবার, যে সিম্পেথেটিকের ক্ষেত্রে আমাদের প্রি গ্যাংলিওনিক ফাইবারটা ছোট এবং বি ফাইবার, প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক ফাইবারটা বড়, লম্বা এবং ফাইবারটা হচ্ছে বি ফাইবার। নিউরোট্রান্সমিটার দুজনের ক্ষেত্রে একই, সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা ছোট, সি ফাইবার, আনমায়োলিনেটেড, এবং নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন। আর সিম্পেথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা হচ্ছে বড়, সি ফাইবার, আনমায়োলিনেটেড ফাইবার এবং নন অ্যাডেনাইন নিউরোট্রান্সমিটার। এখানে কিছু এক্সেপশন আছে, যেমন সোয়েট গ্ল্যান্ড এন্ড ইরেক্টর পিলি মাসেল হেয়ার পোস্ট গ্যাংলিওনিক সিম্পেথেটিক ফাইবার রিলিজ অ্যাসিটাইলকোলিন প্লাস সিম্পেথেটিক ভ্যাসোডিলেটর নার্ভের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিওনিক ফাইবার অ্যাসিটাইলকোলিন। Acetylcholine is the only neurotransmitter in the neuromuscular junction. Acetylcholine also released from the neuron of the blood vessel and brain. কাজেই আমাদের কোশ্চেনটা কি ছিল, প্রি গ্যাংলিওনিক সিম্পেথেটিক ফাইবার। আমরা দেখলাম যে প্রি গ্যাংলিওনিক সিম্পেথেটিক ফাইবার অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার ট্রু। প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্পেথেটিক মানে প্রি গ্যাংলিওনিক সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক দুইটার ক্ষেত্রে আমাদের অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার, এটা ট্রু হবে। পোস্ট গ্যাংলিওনিক সিম্পেথেটিক ফাইবার অফ দ্য অ্যাড্রেনাল মেডুলা, এটাও ট্রু। পোস্ট গ্যাংলিওনিক সিম্পেথেটিক ফাইবার সাপ্লাইং দ্য সোয়েট গ্ল্যান্ড, এখানে আমরা দেখলাম এক্সেপশনের ক্ষেত্রে সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে অ্যাসিটাইলকোলিন, এটাও ট্রু। এবং অল পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্পেথেটিক নিউরন, দেখলাম যে সব পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্পেথেটিক নিউরনে অ্যাসিটাইলকোলিন, এটাও ট্রু হবে। Autonomic receptors mediate the secretion of epinephrine by adrenal medulla are, এখানে অ্যাড্রেনাল মেডুলা সম্পর্কে একটা আমাদের কনসেপ্ট থাকতে হবে, যে অ্যাড্রেনাল মেডুলা ইজ এসেনশিয়ালি এ সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন in which preganglionic cell secretes acetylcholine just like all other preganglionic neuron, and the postganglionic cells have lost their axons and secretes epinephrine and norepinephrine directly into the metabolism, directly into the blood stream. কাজে অটোনমিক রিসেপ্টর মেডিয়েটেড সিক্রেশন অফ ইপিনেফ্রিন বাই অ্যাড্রেনাল মেডুলা আর, এখানে কোলিনার্জিক নিকোটিনিক রিসেপ্টর, এটা ট্রু, বাকি সবগুলাই ফলস হবে। রিগার্ডিং আলফা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা প্রিভিয়াসলি আলোচনা করা হয়েছে। আলফা অ্যাড্রেনোরিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমরা দেখলাম যে ডিক্রিজ দ্য প্রোস্টেট সাইজ, এটা ফলস। প্রোস্টেট সাইজের উপরে এর কোনো ইফেক্ট নাই। কজেস রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া indicated in hypertension, should be prescribed preferably at night, এটাও ট্রু, কারণ এটা পোস্টারাল হাইপোটেনশন করে ভ্যাসোডাইলেটর, এবং ইউজড ইন বিপিএইচ ইউজ করা হয়, এটা আমরা দেখেছি প্রিভিয়াসলি, ট্রু হবে। কারেক্ট ইনফরমেশন রিগার্ডিং অ্যাড্রেনোরিসেপ্টর অ্যাক্টিভেশন, ওই একই কোশ্চেন একই বক্স থেকে বারবার আসতেছে। বিটা 1 রিলিজ করে, ট্রু। আলফা 1 মায়োসিস করে, ফলস। মাইড্রিয়াসিস করবে। Beta 2 increases the release of glucagon, true. Beta 2 relaxes uterine squamous cell, true. Alpha 2 inhibition of insulin release, এটাও ট্রু হবে। সাইন সিমটমস অফ সাইড ইফেক্টস অফ নরএপিনেফ্রিন, আমরা দেখেছি নরএপিনেফ্রিনের সাইড ইফেক্টগুলো একসাথে। এই স্লাইডটা এইভাবে ডিরেক্টলি কোথাও পাবেন না, এটা ক্যাটজাং এবং লিপিং কোড থেকে আলাদা আলাদাভাবে নেওয়া হয়েছে, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সিএনএস ইফেক্ট কি আছে? অ্যাংজাইটি, ফিয়ার, টেনশন, হেডেক এন্ড ট্রেমর, কার্ডিয়াক অ্যারিথমিয়া পার্টিকুলারলি ইন দ্য পেশেন্ট উইথ রিসিভিং ডিগক্সিন,
pulmonary edema, potent vasoconstrictor, and may cause belching and sloughing of the skin along an injected vein. If extravasated leakage of drug from the vessel into the surrounding tissue, injection site occurs if it can cause tissue necrosis. কাজে সাইন সিমটমস অফ নরিপিনেফ্রিন কি হবে? রিপ্লেসড ব্রেডিকার্ডিয়া হবে, ব্লাঞ্চিং হবে, অ্যান্ড স্টাফিং অফ স্কিন হতে পারে, টিস্যু নেক্রোসিস হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন ফলস হবে এবং রিপ্লেসড ব্রেডিকার্ডিয়া ফলস হবে। নরিপিনেফ্রিন রিপ্লেসড ব্রেডিকার্ডিয়া করে না। এটা নরিপিনেফ্রিন আর ইপিনেফ্রিন সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো আমাদের সিস্টেমিক ফার্মাকোলজি যখন কোশ্চেন আপনারা সলভ করবেন তখন সেখানে কোশ্চেন আছে, ওইখানে আমাদের ডিটেলস আলোচনা করবো আমরা সেখানে। হুইচ আর কারেক্ট রিগার্ডিং বিটা ব্লকার? আবার বিটা ব্লকার সম্পর্কে আসছে। ট্রিটমেন্ট উইথ বিটা ব্লকার শুড নট বি স্টপ অ্যাব্রাপ্টলি। আমরা বলেছি অ্যাব্রাপ্টলি স্টপ করলে কি হবে? অ্যাব্রাপ্টলি স্টপ করলে আমাদের বিটা ব্লকার যদি আমরা অ্যাব্রাপ্টলি স্টপ করি, উইথড্রয়াল ইফেক্ট হবে, রিবাউন্ড হাইপারটেনশন, প্রিসিপিটেশন অফ দ্য অ্যাঞ্জাইনা অ্যান্ড ডেঞ্জারাস অ্যারিথমিয়া হতে পারে। বিটা ব্লকার কাজেই অ্যাব্রাপ্টলি স্টপ করা যাবে না। মেটোপ্রোলল ইজ কার্ডিওসিলেক্টিভ। আমরা দেখেছি মেটোপ্রোলল কার্ডিওসিলেক্টিভ বিটা 1 ব্লকার। বিটা ব্লকার মে কজ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন এটা ফলস হবে। কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার ওরসেন দ্য অ্যাজমা। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন সম্পর্কে আমরা বলবো সিস্টেমিক ফার্মাকোলজি যখন আমরা সলভ করব তখন আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের এই কথাটা ডিসক্রাইব করব। কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার আর ওরসেন কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার ওরসেন দ্য অ্যাজমা। কার্ডিওসিলেক্টিভ তো কার্ডিওসিলেক্টিভ, সে ব্রঙ্কাসের উপরে তার কোনো ইফেক্ট নেই, যে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে না, কাজেই অ্যাজমা ওরসেন করে না, এটা ফলস হবে। দে ডিক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায় না, বরং পেরিফেরাল রেজিস্ট্যান্স বিটা ব্লকার পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায় না। বিটা ব্লকারের ইফেক্টগুলো এখানে আবার দেওয়া হয়েছে। রিবাউন্ড টেন্ডারনেস আমরা দেখেছি, কাজে এটা এই বক্সটা একটু ভালো করে মুখস্থ করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতগুলো লাল, অনেক কোশ্চেন আছে, অনেকবার আসছে। বিটা ব্লকারটা একটু ভালো করে দেখবেন। সব আপনারা এই টপিকসগুলো যদি সবগুলো টাচ করেন, সাথে দুই একটা টপিকস হয়তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস থেকে বাদ গেছে, ওই টপিকসগুলো আমাদের 90% এখানে টাচ করা হয়েছে, হয়তো 10% টপিকস একটু বাদ করেছে আপনারা, কারণ 40টা কোশ্চেনের মধ্যে সবগুলো টাচ করা ওইভাবে সম্ভব হয় না অনেক সময়। সবগুলো কোশ্চেন একটু দেখে নেবেন, বারবার রিভিশন দিবেন। আশা করি আমাদের জেনারেল ফার্মাকোলজিতে এই টপিকসগুলোর বাইরে হয়তো দুই একটা টপিক সবসময় বাইরে থাকে, কিন্তু ওই দুই একটা টপিক আপনি মনে রাখবেন যে শুধু আপনার জন্য না, সবার জন্যই কঠিন এবং সবার জন্যই আনকমন। ওগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে যেটা আপনার অবশ্যই কনফার্ম করতে হবে যে যেই টপিকসগুলো থেকে সম্পর্কে আমাদের এখানে আপনাদের সাজেশন দেওয়া হয়েছে প্লাস কোশ্চেন বারবার আসতেছে, সেই টপিকসগুলো থেকে একটা স্টিমও কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। আর বাকিগুলা থেকে আপনারা সৃষ্টিকতার নাম নিয়ে দুইটা ট্রু 3টা ফলস বা 3টা ট্রু 2টা ফলস এভাবে দাগিয়ে দিবেন যদি কমন না করে। কিন্তু যেই প্রিভিয়াস কোশ্চেনগুলো বারবার আসতেছে, যেই প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনার অলরেডি আপনার সামনে আছে, বারবার আপনাকে বলা হচ্ছে, সেই টপিকসগুলো সেই কোশ্চেনগুলো যদি আপনি ভুল করে আসেন, সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যাবে। আশা করি আমাদের সবাই আগামী রেসিডেন্সি এক্সামের সফলতা কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।